আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। আজকে টয়লেট ট্রেনিং এর উপরে কন্টিনিউইং এডুকেশন ইভেন্ট হবে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভড আমাদের কন্টিনিউইং এডুকেশন ইভেন্টটা। সো আপনাদের সবাইকে দেখে খুবই ভালো লাগছে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমি কি কিছুটা লেট? না না, ঠিক মতোই জয়েন করেছেন আপনি। তাহলে আমরা হচ্ছে আমাদের আলোচনায় চলে যাচ্ছি। সাউন্ড কম লাগছে কি? সবার কাছেই কি এটা কম লাগছে? না, সাউন্ড ঠিক না, আছে। ঠিক আছে। যে আপুটা লিখেছেন, আপনার সাউন্ড ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। যে আপুটা লিখেছেন ওই আপুটা কাইন্ডলি একটু আপনার সাউন্ডটা চেক দিবেন। ল্যাপটপের ইস্যু বা ডেস্কটপের ইস্যু হতে পারে। পারিয়া আপু জি এখন জি জি। আম, যারা আমাকে চেনেন না তাদের জন্য বলছি, আমি তাসনিম আলম তৃষ্ণা। আমি কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। আমি এখন বর্তমানে সেবা থেরাপি সেন্টারে এবিএ থেরাপি ট্রেনার এবং এবিএ থেরাপি সুপারভাইজার হিসেবে কাজ করছি। তো আমাদের সেন্টারে মূলত হচ্ছে আমরা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপি মূলত বেশি দিয়ে থাকি বা এটার উপর প্রাধান্য দিয়ে থাকি। তো আমাদের প্রত্যেক মাসের অ্যাটলিস্ট প্রথম শুক্রবারে আমরা একটা সিইউ ইভেন্ট করার চেষ্টা করি। তো এই মাসের আমাদের সিইউ ইভেন্টের টপিক হচ্ছে টয়লেট ট্রেনিং। প্রথমত, টয়লেট ট্রেনিং বলতে মূলত আসলে আমরা কি বুঝি? আমি রিকোয়েস্ট করবো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে থামাবেন, থামিয়ে সাথে সাথে জিজ্ঞেস করবেন। অনেক সময় সামনে চলে গেলে পিছনে ফেরত যাওয়াটা একটু মুশকিল। আজকে অনেকগুলো স্লাইড ইনশাল্লাহ আমাদের কভার করতে হবে। আমি রিকোয়েস্ট করবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং যেই যেই জায়গায় আপনার বুঝতে অসুবিধা হবে আমাকে থামিয়ে কোশ্চেন করবেন। তাহলে আমরা শুরু করছি। তো টয়লেট ট্রেনিং মূলত বলতে বোঝানো হচ্ছে আমাদের যে বাচ্চা কাচ্চা আছে তারা সাধারণত পটি বা টয়লেট ব্যবহার করবে ডাইপারের পরিবর্তে। গবেষণায় দেখা গেছে যে একজন বাচ্চার জন্য, ব্লাডারের জন্য এবং তার বাওয়েল মুভমেন্ট বা বাওয়েল হেলথের জন্য ডাইপারটা যদি আমরা 18 মাস থেকে 30 মাসের মধ্যে বন্ধ করে দিই সেটা হচ্ছে পারফেক্ট একটা টাইম। তো ম্যাক্সিমাম বাচ্চাদের মধ্যে দেখা যায় যে 18 মাসের মধ্যেই সাধারণত নিজেরা নিজেরা টয়লেট ট্রেনিংটা ওরা হচ্ছে করে ফেলতে পারে। কিন্তু কথা হচ্ছে এই যে কথাগুলো বললাম সেটা হচ্ছে নিউরোটিপিক্যাল বাচ্চাদের জন্য। তো আমরা যারা হচ্ছে অ্যাটিপিক্যাল বাচ্চাদের সাথে কাজ করছি তাদের ব্যাপারে আসলে কি কথা হচ্ছে, যারা আমরা এই ফিল্ডে প্রফেশনাল হিসেবে কাজ করছি বা যারা অভিভাবক হিসেবে যারা আজকে জয়েন করেছেন তারা জেনে থাকবেন যে এই কাজটা কিন্তু যতটা নিউরোটিপিক্যাল বাচ্চাদের জন্য সহজ ততটা কিন্তু একজন স্পেশাল নিড বাচ্চাদের জন্য কিন্তু খুবই চ্যালেঞ্জিং এবং খুবই ডিফিকাল্ট একটা টাস্ক। এবং অনেক সময় এরকম হয় যে শিখাতে গিয়ে ওদের আবার ভুলে যায়, আমাদের আবার শুরু থেকে শুরু করতে হয়, আবার শুরু থেকে শুরু করতে হয়। তো যার জন্য এটা অনেক বেশি একটা চ্যালেঞ্জিং একটা কাজ। যারা হচ্ছে স্পেশাল নিড বাচ্চারা থাকে তাদের জন্য। এবং তো আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে টিপিক্যাল বাচ্চাদের জন্য টয়লেট ট্রেনিংটা যেভাবে করাতে হয়, অ্যাটিপিক্যাল বাচ্চাদের জন্য টয়লেট ট্রেনিং এর আগে অনেক কিছু দেখে শুনে তারপরে করাতে হয়। টিপিক্যাল বাচ্চাদের যেরকম একটা এজ হলেই টয়লেট ট্রেনিংটা স্টার্ট করে দেওয়া যায়, অ্যাটিপিক্যাল ডেভেলপমেন্ট বাচ্চাদের জন্য টয়লেট ট্রেনিংটা বয়সের সাথে সাথে আসলে সংযুক্ত না। এখানে আমাদের অনেকগুলো ব্যাপার মাথায় রেখে তারপর টয়লেট ট্রেনিংটা করাতে হয়। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় যে স্পেশাল নিড বাচ্চাদের জন্য যদি আমরা টয়লেট ট্রেনিং করাতে যাই তখন আসলে কোন জিনিসটা আমাদের বেশি মাথায় রাখা উচিত, বাচ্চাটার বয়স নাকি ডেভেলপমেন্টাল এজ? আপনাদের কাছে কি মনে হয় আমাকে একটু আপনারা শেয়ার করেন প্লিজ। আমার কাছে সরি, আমার কাছে মনে হয় যে দুইটা বিষয় আমাদেরকে একটা বিবেচনা রাখা উচিত। তার মেন্টাল এজ এবং ক্রোনোলজিক্যাল এজ, দুটাকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে হয়।
তবে এক্ষেত্রে আমরা অবশ্যই মেন্টাল এজকেও প্রায়োরিটি দিব এক্ষেত্রে। আচ্ছা, কার কাছে কি মনে হয়? সাইদ ভাই তো শেয়ার করলেন, আরো যারা প্রফেশনাল আছেন, প্যারেন্টস আছেন, যদি একটু শেয়ার করতেন। ম্যাম, মেন্টাল এজটাই হচ্ছে মেন ফ্যাক্টর, কারণ বাচ্চার ম্যাচুরিটির ওপর নির্ভর করে যে বাচ্চা আমি পটি ট্রেনিংটা শিখাচ্ছি সে ওটা নিতে পারছে কিনা বা মনে রাখতে পারছে কিনা, বা ওইটা সে অ্যাডপ্ট করতে পারবে কিনা, এটা তো ম্যাচুরিটি কতটুকু সেটার উপর নির্ভর করে। এজের সাথে এটা আহ, মনে হয় আমার মতে যে এটা একটু কম যায়, ম্যাচুরিটির সাথে মনে হয় এটার মানে সামঞ্জস্যটা বেশি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমারও তানিয়া। যেটা মনে হয় আমারও যেটা মনে হয় যে ডেভেলপমেন্টাল এজটা ইম্পর্টেন্ট, বাট বাচ্চার কিছু ফিজিক্যাল প্রিপারেশনের বিষয় তো আছে। মানে এটা আমি ফিল করি, কারণ অনেক বাচ্চা যেমন ওর হচ্ছে ইস্যু আসছে এটা বুঝতে পারে যখন, তখন দেখা যায় আমাদের জন্য ইজিয়ার হয় শেখানোটা। মানে আমি যেটা নোটিস করেছি, মানে বোঝার ক্ষমতাটা, মানে আমার ফিজিক্যাল যে চেঞ্জটা হচ্ছে এটা তো চাইল্ডের বুঝতে হবে। জি, অনেক সুন্দর শেয়ার করেছেন সবাই। চলেন দেখি আমাদের স্লাইডে কি বলছে। আমাদের স্লাইডে যেটা বলছে সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল এইজটা আসলে অনেক বেশি জরুরি একটা বাচ্চার ক্ষেত্রে, যে কখন আমরা টয়লেট ট্রেনিংটা শুরু করব। আমরা আগে মেইন আলোচনায় যাওয়ার আগে একটু রিসার্চ নিয়ে কথা বলবো। পার্সোনালি আমি আপনাদের কন্টিনিউইং এডুকেশনটা করানোর জন্য যখন একটু রিসার্চ নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তখন আমার কাছে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং রিসার্চ এসেছে। তো আমার মনে হয়েছে আপনাদেরও এটা নিয়ে জানলে আসলে ভালো লাগবে, যেটা আসলে কিভাবে শুরু হয়েছে। 1971 সালের একটা রিসার্চ পেয়েছি আমি, যেটা ফক্স এবং আজরিন নামে দুজন ব্যক্তি করেছিলেন। তারা সে সময় যেটা করেছে সেটা হচ্ছে র্যাপিড টয়লেট ট্রেনিং ইন্টারভেনশন নামে, এবং এটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে আরটিটি। তো রিসার্চ পেপারটা পুরোটা পড়ার পরে আমার কাছে কিছু কিছু ব্যাপার ভালো লেগেছে, দেখি আপনাদের সাথে শেয়ার করার পরে আপনাদের কি কি ব্যাপার উঠে আসে। তো 1971 সালের রিসার্চ যেহেতু, সো আমরা একটু দেখি। আম, প্রথমত হচ্ছে আম, এটা ছিল একটা ইন্টেন্সিভ লার্নিং প্রসিডিউর, যেখানে ওনারা মূলত হচ্ছে 34 জন বাচ্চাকে নিয়ে এক্সপেরিমেন্টটা করেছিলেন। তো এবং 34 জন বাচ্চার সাথে তারা যখন এক্সপেরিমেন্টটা করেছিলেন, ওখানে কিছু প্রোটোকল দেয়া ছিল। সেই 1971 সালের এক্সপেরিমেন্টে প্রোটোকলটা ছিল এরকম যে এনভায়রনমেন্টের ভিতরে কোনো ডিস্ট্রাকশন থাকতে পারবে না, এবং একটা বাচ্চার ইউরিনেশন বাড়ানোর জন্য অনেক বেশি বাচ্চাটাকে ফ্লুইড ইনটেক করানো হচ্ছিল, এবং কন্টিনিউয়াসলি একটা মানুষকে বা একটা বাচ্চাকে প্র্যাকটিস করানো হচ্ছিল, এবং কন্টিনিউয়াসলি রেইনফোর্সমেন্ট বা পুরস্কার দেয়া হচ্ছিল, এবং সাথে সাথে ওর যে ড্রেসিং স্কিল গুলো টয়লেটিং এর সাথে দরকার সেই জিনিসগুলোর সাথে সাথে, এবং এটাতেও হচ্ছে পুরস্কৃত করা হচ্ছিল যখন বাচ্চাটা টয়লেটে নিজে নিজে অ্যাপ্রোচ করছিল, এবং হচ্ছে অনেক বেশি ডিটেইলড এবং কন্টিনিউইং ইনস্ট্রাকশন ছিল প্রত্যেকটা মানে কাজের ভিতরে টয়লেটিং রিলেটেড। এবং আস্তে আস্তে একটা টাইমে ওদের ইলিমিনেট করা হয়েছিল যে বারবার টয়লেটে যে যেতে হবে সেই ব্যাপারগুলো আরেকজন যে বলে দিবে সেই ব্যাপারটা আস্তে আস্তে ফেড করা হচ্ছিল। এবং অ্যাক্সিডেন্ট যখন হয়েছিল ওই ব্যাপারটার ক্ষেত্রেও কিন্তু খুব ইমিডিয়েটলি ডিটেকশন করা হয়েছিল, সেই রিসার্চে এরকম বলা আছে। এবং টয়লেট ট্রেনিং এ যখন হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছিল ওই সময়ও তারা হচ্ছে অ্যাক্সিডেন্টের সময় নেগেটিভ রেইনফোর্সমেন্ট ব্যবহার করেছে এবং পানিশমেন্ট ব্যবহার করেছে, যেটা এখানে লেখা আছে কারেক্ট টয়লেটিং, কিন্তু এটা অ্যাকচুয়ালি মূল রিসার্চে ছিল পানিশমেন্ট, একদম ডাইরেক্ট পানিশমেন্ট ব্যবহার করেছে। এবং যখন টয়লেটিংটা তারা কারেক্ট করেছে তখন আবার তারা খুব তাড়াতাড়ি রেইনফোর্সমেন্ট দিয়েছে বা তাড়াতাড়ি পুরস্কারটা দিয়েছে। এবং এই রেইনফোর্সমেন্ট বা এই পুরস্কার দেওয়ার মধ্যে হচ্ছে ওরা মাল্টিপল রেইনফোর্সমেন্ট সিস্টেম ইউজ করেছিল। মাল্টিপল রেইনফোর্সমেন্ট সিস্টেম বলতে আমি এখানে বুঝাচ্ছি কখনো কখনো অনেক ভ্যারিয়েশনের পুরস্কার, কখনো কখনো আপনার হচ্ছে মুখে প্রশংসা করা, কখনো কখনো বাচ্চাকে জড়িয়ে ধরা, কখনো কখনো মিষ্টি জাতীয় কোনো জিনিস দেয়া বা ইত্যাদি বিভিন্ন ভাবে অনেক রকম ভ্যারিয়েশন করে তারপরে হচ্ছে টয়লেট ট্রেনিং এর ব্যাপারগুলো ওরা হচ্ছে প্রোটোকলের ভিতরে ছিল। এছাড়া আরো যে ব্যাপারগুলো ছিল সেটা হচ্ছে ওদের যখন ড্রাই প্যান্ট থাকতো বা প্যান্টে যখন শুকনা থাকতো ওই সময় ওরা হচ্ছে কন্টিনিউয়াস রেইনফোর্সমেন্ট ব্যবহার করত। এবং কিছু কিছু সময় হচ্ছে বাচ্চাকে অবজারভেশনাল লার্নিং এর মাধ্যমেও শেখানো হতো যে আরেকজন দেখো টয়লেটে গিয়ে টয়লেট করছে,
সো তোমার যখন সময় হবে তখন তুমি টয়লেটে গিয়ে টয়লেট করবে, এবং ইমিডিয়েট একটা রেইনফোর্সমেন্ট পাওয়ার যে প্রবণতা, সেই জিনিসটাও কিন্তু হচ্ছে আপনার একটা টাইমে কমানো হয়েছিল। এবং টয়লেট ট্রেনিং হয়ে যাওয়ার পরে পরিষ্কার যে কিভাবে করতে হবে সেই ব্যাপারগুলোতেও কিন্তু এই টয়লেট ট্রেনিং এর প্রোটোকলে, সেই 1971 সালের প্রোটোকলে ব্যাপারগুলো উল্লেখ ছিল, যেটা আমার পার্সোনালি আসলে ভালো লেগেছে, কারণ অনেক আগের কথা তো, সেই হিসাবে বেশ গুছিয়ে তারা কাজ করেছে, এটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ ওই সময় তো আর এত কিছু ছিল না, সেই হিসাবে রিসার্চ গুলো করে আমার ভালোই লেগেছে। তো 34টা বাচ্চার সাথে তারা মূলত এভারেজে আপনার হচ্ছে আম, আচ্ছা আমার একটু দুঃখিত, আমাদের গ্রুপে মেসেজ করছে, কেউ একজন যদি একটু ওনাদেরকে বলে দেন যে এই লিংকে জয়েন করতে হবে তাহলে খুব ভালো হয়, আমি একসাথে কথা বলে এটা করতে পারবো না। কেউ একজন একটু যদি গ্রুপে বলে দেন, থ্যাংক ইউ। তো 34টা বাচ্চা, সরি, 34 জন বাচ্চার সাথে আপনার হচ্ছে ডেইলি অন অ্যান এভারেজ 4 ঘন্টা করে ট্রেনিং করানো হচ্ছিল। এবং আম, যে বাচ্চাগুলোর বয়স 26 মাসের বেশি ছিল তাদের জন্য 2 ঘন্টা করে অন অ্যান এভারেজ ট্রেনিং গুলো হয়েছিল। এবং ট্রেনিং এর পরে যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, যেটা টয়লেট ট্রেনিং এর ক্ষেত্রে যে অ্যাক্সিডেন্ট, সেটা কমে একদম জিরোর কাছাকাছি চলে এসেছিল। এবং 4 মাসের মাঝখানেই দেখা গেছিল যে তাদের অ্যাক্সিডেন্ট বা টয়লেট ট্রেনিং এর অ্যাক্সিডেন্টটা নিয়ারলি জিরোর কাছে চলে এসেছিল। এবং এই স্টাডির রেজাল্ট ছিল যে মোটামুটি আপনার হচ্ছে কোনো বাচ্চা যদি 20 মাসে পৌঁছায়, তার মানে তাহলে মোটামুটি টয়লেট এই ইয়াটা ওই সময় খুব জনপ্রিয়তা পেয়েছিল। এখন আপনাদের কাছে পুরা রিসার্চটা শুনে আপনাদের অভিমত কি, কি মনে হয়? আসলে এটা আপনার আহ, আমার একটা ক্লায়েন্ট আছে যার সাথে খুব জি। রিলেটেড বিষয়টা। আমি হুম সিলেটে আসার পর কাজ করছি, আমার কাছে মনে হয় যে আপনার কাছে বিষয়গুলো আমরা যখন আরো কথা বলবো সামনে, তার বিষয়টা ক্লিয়ার হবে। জাস্ট হুম আমি একটা বিষয় রিলেট করতে চাই এখানে। আমার এক ক্লায়েন্ট, সে সবকিছুর জন্য রিকোয়েস্ট করে, হুম হুম ম্যান্ড করতে পারে, মাশাল্লাহ, আমি হুম 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 হুম। হিসু করব, আমি ওয়াশরুম যাব, দেন হচ্ছে আমার ভাইয়া এখানে বিস্কিট তো লাগবে, অনেকে আছে টয়েস লাগবে, যারা সব হচ্ছে মোটামুটি মাশাল্লাহ। টয়লেটে, মানে আমাদের কাছে 40 আওয়ার্স করে নাই, আপনি ম্যান্ডের যদি একটু ব্রেকডাউন দিয়ে বলেন আমার মনে হয় সবার বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, ম্যান্ড মানে হচ্ছে রিকোয়েস্টিং। রিকোয়েস্টিং সে সবকিছুর জন্য, সে যেটা তার প্রয়োজন হয়, যেমন তার যদি পানির প্রয়োজন, সে বলতে আমাকে পানি দাও, আমাকে বিস্কিট দাও, আমি হিসু করতে চাই, এটা এক ম্যান্ড। ম্যান্ড মানে হচ্ছে রিকোয়েস্টিং। তো সো এখানে সে ম্যান্ড করতে পারে, সবকিছুর জন্য রিকোয়েস্ট করতে পারে, বাট তার যখন ওয়াশরুম হয়, অর্থাৎ টয়লেট, পু যখন আসে, এই ক্ষেত্রে সে ডিফিকাল্টিস ফেস করে। হ্যাঁ, তো কিছুদিন আগে খুব বেশি ডিফিকাল্টিস ফেস করতো, সে মেন্ট করতে পারতো না। বরং সে এক ধরনের ফিজিক্যালি সে একটা অপ্রস্তুত ভাব দেখাতো, কিংবা একটু মুচ্ছামুচ্ছি করা এরকম করতো। বাট গত কয়েকদিন আমি অবজার্ভ করেছি যে সে এটা থেকে যথেষ্ট রিকভার করেছে। বাট তার আম্মু আমাকে যেটা বলেছে যে, স্যার, বাসাতে সে সবকিছুর জন্য মেন্ট করে, যখন তার টয়লেট অর্থাৎ সে পু করতে চায়, আহ, তখন সে হচ্ছে মুচড়ামুচড়ি করে বসে থাকে, অথবা প্যান্টের মধ্যে সে আহ, অনেক অনেক ক্ষেত্রে সেখানে হচ্ছে সে কন্ট্রোল করতে পারে না, পু লেগে যায়। হ্যাঁ, হুম সো আমি এই ডিফিকাল্টিসটাই ফেস করছি আমার ক্লায়েন্টের সাথে। হুম হুম আশা করি যে আপনার কাছ থেকে একটা সমাধান এখানে পাবো। পাশাপাশি আমি দেখি তাকে যখন রিএনফোর্স করেছি আমি, সে যখন অনেক ক্ষেত্রে গত, আমার একটা ডাটা ছিল গত 10 দিনের, 10 দিন সে খুব সুন্দর করে সে মেনটেন করেছে অসম। সে যখন তার পু পেয়েছে রিকোয়েস্ট করেছে, যখন তার পি পেয়েছে তখন রিকোয়েস্ট করেছে। বাট গতকালকে সে প্যান্টে একবার সকালে একদম আর্লিতে 10টার দিকে তার এক প্যান্টে কিছুটা লেগে যায়। মানে তো সে অ্যাক্সিডেন্ট আবার, হয়ে গেছে আর কি। তো সম্পূর্ণটা আবার, হ্যাঁ, তো সে আবার সে রিকোয়েস্ট করে যে সে ওয়াশরুমে যাবে, সে যায়। বাট এই ক্ষেত্রে আমি ডিফিকাল্টিস ফেস করছি আসলে। এটার ক্ষেত্রে মনে হয় যে আমার কিছু একটা করণীয় আছে রিসার্চ থেকে, বা কিছু একটা ফাইন্ডিংস অবশ্যই এখান থেকে আসবে, যেটা নিয়ে আমরা কাজ করতে পারি। জি, আমার এতটুকু অপিনিয়ন ছিল। আর যদি কেউ শেয়ার করতে চান যারা প্রফেশনাল আছেন যে এই আম, কেমন লাগছে ওভারঅল এটা, যারা আছেন যে এই রিসার্চটা কেমন লাগছে, এটা কিন্তু সেই 1971 সালের রিসার্চ। আসসালামু আলাইকুম। আমি জি জি নুরুন বলেন। নাহার রুবি। জি 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 আহ, আপু। জি, আমার স্টুডেন্ট আছে। আমি তো স্পেশাল একটা স্কুলে কাজ কাজ করছি গত 7 বছর ধরে।
আলহামদুলিল্লাহ। এক্সকিউজ মি। আমার একটা স্টুডেন্ট আছে, তো ওর মা যেটা আর কি বলতো আমাকে, যেটা আম, যে বাচ্চাটা আসলে ডায়াপার ছাড়া সে বড় টয়লেটটা করে না। নর্মাল মানে ছোট টয়লেটটা সে আসলে শেয়ার করে, সে ওয়াশরুমে যাচ্ছে ঠিক আছে, কিন্তু বড় টয়লেট করার সময় সে আসলে ওই ডায়াপার ছাড়া সে করবেই না। মানে তাকে করানো হলে সে বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি, মানে তার লাগলে সে বিভিন্ন দরজার কোনায় দৌড়াতো। তারপরে হচ্ছিল মানে ডাইপার, তারপরে ওই সময়টা আর কি ডাইপার পরে সে দরজার এক কোনায় পর্দার আড়ালে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ওই মানে বিগ টয়লেটটা করতো। তো আসলে এটা আমাদের জন্য একটা মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে মানে কোনোভাবেই তাকে আমরা ভেবে ইয়ে করতে পারতেছিলাম না। পরে আসলে ও কিছু কিছু আমরা পরে চিন্তা করলাম যে আসলে এই বাচ্চাটা তাহলে আমরা কিভাবে হেল্প করতে পারবো। তো ওর অনেক কিছু কিছু জিনিসের প্রতি তার ফ্যাসিনেশন আছে। যেমন সে খুব কার্টুনে কিছু ক্যারেক্টার তার কাছে খুব মানে পছন্দনীয় ছিল। আচ্ছা, তো ওই টাইপের ক্যারেক্টারের কিছু খেলনা আমাদের কাছে আছে। তো আমরা ওই ওর যখন দেখতাম আমি দৌড়াদৌড়ি করতেছে, তখন আমরা ওই ওয়াশরুমে নিয়ে যে বলতাম যে তোমাকে এটা আমি দিব, তুমি টয়লেটে বসো বসো। মানে আমি আমি তো পু করবো না, আমি তো পু করবো না। না ঠিক আছে, তোমাকে তুমি ওখানে বসে বসে আমরা আমরা বসে, মানে আমরা আসলে তখন ওকে ওকে নিয়ে অনেকক্ষণ বসে টয়লেটে বসে থাকতাম। আমরা 2-3টা টিচার বসে থাকতাম, ওই খেলনাতে খেলতে তাকে পরে কি দিতাম। আপনারা একসময় জিনিসটা সে আর থেকে কত বের হয়ে আসতে পেরেছিলেন বাচ্চাটার জন্য? আমরা কি হেল্প করতে পেরেছিলেন আপনারা? পেরেছি। ওকে, পরে এখন আলহামদুলিল্লাহ। এখন এখন সে করছে মার্শাল্লাহ, বাসাতেও করছে আর কি এটা। আলহামদুলিল্লাহ, কারণ এখন এটা পেরেছে, আমরা এভাবে করে করছে। তবে বুঝতে তবে পেরেছি। এখন আমরা অনেক কিছু ফেস করি অন্য বাচ্চাদের নিয়ে যারা আসলে নন ভার্বাল বাচ্চা। আসলে ওরা আসলে নন ভার্বালের ক্ষেত্রে আমরা তো আসলে একটা টাইমিং ফিক্স করে ফেলেছি যে এই টাইমিং এর পর পর আমরা ওয়াশরুমে নেই। বাট আমি চাই যে আসলে কিছু যারা মানে আসলে নন ভার্বাল তাদের হেল্প করতে চাই যে কোনোভাবে যদি আমরা মানে ওরা মানে বিগ টয়লেটটাও যদি মানে ওরা নিজে উইলিংলি আমাদের কিছু সাইন করে দেয় যে আমরা যাব, দরকার। মানে আমরা টাইম টেবিল ফিক্স করবো না, ওরা আমাদের বলুক। মানে এই জন্য আসলে এই ট্রেনিংটা করতে চাচ্ছিলাম যে আসলে আমরা কিভাবে হেল্প করবো আর কি। বুঝতে পেরেছি আপা। দেখি আজকে আপনাদের ট্রেনিংটা শেষে কি কি জিনিস আমরা দিতে পারি। এখন জি, দেখি সামনে, দেখি আমার স্লাইডে এই রিসার্চটা নিয়ে আর কি কি কথা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, একটু ব্রেকডাউন আছে এখানে, আমি আবার দেখাচ্ছি। এটা আমি পুরো রিসার্চের ওই জিনিসটা স্ক্রিনশট দিয়ে দেখেছি যাতে আপনারা আর একটু ক্লিয়ারলি দেখতে পারেন। ফক্স এবং আজারিনের সেই 1971 সালের স্টাডিটা। তো ওখানে যেটা বলেছে যে উনি মূলত স্টাডিটা করার আগে তারা কিছু রেডিনেস দেখতো বাচ্চার ভিতরে, যেটা আমি বললাম ডেভেলপমেন্টাল এজের ব্যাপারটা, এবং ইনভায়রনমেন্টটা খুব ডিস্ট্রাকশন ফ্রি রাখতো। এখানে অনেক বেশ মানে কোনো ডিস্ট্রাকশনই না মোটামুটি, এখানে বাচ্চার যাতে ভুলে না যাওয়া বা এইভাবে জিনিসটা যাতে না হয়। এবং বাচ্চাকে অনেক বেশি ফ্লুইড খাওয়ানো হতো বা পানি বা জুস, যাতে ইউরিনেশনটা বাড়ে। এবং যখন বাচ্চা পটিতে বসতো তখন ওকে রেইনফোর্সমেন্ট দেয়া হতো। এবং প্রত্যেকটা স্কিল যেটা যেটা ও চেষ্টা করতো টয়লেট ট্রেনিং এর জন্য, সেটার জন্য ওকে রেইনফোর্সমেন্ট বা পুরস্কার দেয়া হতো। এবং অনেক বেশি কোয়ালিটি রেইনফোর্সার দেয়া হতো। যেমন কখনো কখনো ফিজিক্যাল প্রেস, কখনো কখনো ভার্বাল প্রেস, কখনো কখনো সিম্বলিক রেইনফোর্সার। তো এটা ওর কাজের উপর নির্ভর করে করে ওকে রেইনফোর্সারটা দেয়া হতো। এবং আবার যেটা কথা সেটা হচ্ছে অনেক ভ্যারিয়েশনেও রেইনফোর্সারটা দেয়া হতো। এবং ইমিডিয়েসি অফ রেইনফোর্সমেন্ট মানে হচ্ছে খুব ইমিডিয়েটলি রেইনফোর্সমেন্টটা দেয়া হতো। এছাড়াও যে যে ব্যাপারগুলো আমরা দেখতে পারি সেটা হচ্ছে রেইনফোর্সমেন্টের ফ্রিকোয়েন্সিটা। দেখা যেত যে প্রত্যেকটা কম্পোনেন্টের পরেই তাকে রেইনফোর্সমেন্ট দেয়া হতো, এবং যেখানে যেখানে প্রম্পট বা হেল্পের দরকার ছিল সেই সেই জায়গায় ফিজিক্যালি প্রম্পট করা হতো, এবং যেসব জায়গায় ভার্বালি বলা হতো সেই সব জায়গায় ভার্বালি দেখানো হতো। এবং যেসব জায়গায় মনে হতো যে না এখানে অনুকরণ করলে বাচ্চাটা কপি করতে পারতো, সেখানে কোনো পুতুলের মাধ্যমে অনুকরণটা করানো হতো। এবং বাচ্চার প্যান্ট চেক করা হতো, যদি বাচ্চার প্যান্ট শুকনো থাকতো তাহলে সেক্ষেত্রে তারা পুরস্কার দিত। এবং পানিশমেন্ট দেয়া হতো যদি অ্যাক্সিডেন্ট করতো তখন। এবং যদি হচ্ছে বাচ্চার জন্য প্রম্পটের দরকার হতো তখন যেটা হতো যে বারবার নেওয়া হতো। তো পজিটিভ প্র্যাকটিস যেটা আছে সেটা মূলত পজিটিভ পানিশমেন্ট। এবং অনেকবার রিহার্সালের একটা সুযোগ ছিল, প্রম্পটিংটা ফেট করা হতো, পরে রেইনফোর্সমেন্টটা ফেট করা হতো মানে সরিয়ে নেওয়া হতো। এবং টয়লেট ট্রেনিং যে প্রোটোকল আছে সেই ব্যাপারটায় পোস্ট ট্রেনিং এর পরে আবার ক্লিনলিনেস এর ব্যাপারটাও কেয়ারফুল থাকা হতো। তো এই রিসার্চের পরে মূলত তারপরে অনেক আর্গুমেন্ট আসে।
আর্গুমেন্ট গুলো কেন আসে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। প্রথমে হচ্ছে এই রিসার্চে একটা মানুষের রাইটস এবং হিউম্যান রাইটস নিয়ে প্রথম কথা আসে। কারণ হচ্ছে প্রথমত আমরা যারা সার্টিফাইড প্রফেশনাল এবিএ প্র্যাকটিস করছি আমাদের কিন্তু এই এই ধরনের একটা কথা আছে যে আমরা কোনো মানুষকে খুব বেশি ফোর্স করে কাজ করাতে পারবো না। কিন্তু এই রিসার্চে কিন্তু একটা মানুষকে ফোর্সফুলি অনেক বেশি ফ্লুইড ইনটেক করানো হতো 4 ঘন্টার মধ্যে। 4 ঘন্টার মধ্যে অনেক বেশি ফ্লুইড ইনটেক করানোর পরে ওকে দেখা যেত যে যেহেতু এটা খুব ইন্টেন্সিভ ওকে খুব বারবার ওয়াশরুমে নিয়ে যাওয়া হতো, যেটা মূলত একটা হিউম্যান রাইটস এর এগেনস্টে। এবং কারেন্ট এবিএতে কিন্তু ইথিক্স নিয়ে খুব কনসার্ন, যার জন্য আমরা এই জিনিসটা এখন এভাবে ফলো করতে পারবো না। আমরা কি এই জায়গাটা সবাই বুঝতে পেরেছি? ফোর্সফুলি ফ্লুইড খাওয়ানো, তারপরে হচ্ছে যেখানে মূলত পুরাটাই হচ্ছে ওকে পুরা 4 ঘন্টার মধ্যে ওর জীবনে ওয়াশরুম ছাড়া আর কিছু নাই, যে ব্যাপারগুলোতে ওর একটা ইন্ডিভিজুয়ালের হিউম্যান রাইটস নিয়ে অনেক কথা আসে, যার জন্য এটা ছিল ওদের রিসার্চের এগেনস্টে একটা কমন ক্রিটিসিজম। আরেকটা যেটা ক্রিটিসিজম ছিল সেটা হচ্ছে এখানে পানিশমেন্টের ব্যবহার করা হয়েছে যখন অ্যাক্সিডেন্ট করেছে তখন। তো এই যে পানিশমেন্টের ব্যবহার এখনকার রিসার্চে বা এখনকার এবিএ ইথিক্সে যারা আমরা সার্টিফাইড প্রফেশনাল আছি, কাবাতেও এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট অর্গানাইজেশন আইবিও বোর্ডেও, দুটো বোর্ডেই কিন্তু আপনার এরকম উল্লেখ করা আছে ইথিক্সের ভিতরে যে আমাদেরকে আগে রেইনফোর্সমেন্ট ব্যবহার করতে হবে। আমরা চাইলেই আগে পানিশমেন্ট ব্যবহার করতে পারবো না, বা পানিশমেন্টের ব্যবহারটা যতটা না করে না, কিন্তু এইখানে কিন্তু আপনার হচ্ছে পানিশমেন্টের ব্যবহার ছিল, যার জন্য এটা একটা অনেক বড় ক্রিটিসিজম ছিল যে ওরা পানিশমেন্টটা ব্যবহার করেছে। এবং আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে ইনফর্ম কনসেন্ট বা যেটা হচ্ছে আমরা যারা সাইকোলজি ব্যাকগ্রাউন্ড তারা জেনে থাকবো, বা যারা এবি প্রফেশনাল আছি তারা জেনে থাকবো, কাজ করার আগে কিন্তু আমরা একটা ইনফর্মড নেই বাচ্চারা রাজি কিনা বা প্যারেন্টস রাজি কিনা। আমরা এখন এটা শুরু করব জিনিসটা যাতে যতটা মানে কি বলবো যতটা ইজি ওয়েতে যাওয়া যায় বাচ্চার সাথে। কিন্তু এইখানে কিন্তু ওরকম না, অনেকটা ফোর্সফুলি ধরে 4 মাসের মধ্যে ওকে টয়লেট ট্রেনিং মানে করতেই হবে এরকম একটা ব্যাপার ছিল, যার জন্য এই ব্যাপারগুলো রিসার্চে ক্রিটিসিজমের শিকার হয়। আপনারা কি এই আর্গুমেন্ট গুলোর সাথে একমত? আহ জি, এখানে যে জি আর্গুমেন্ট জি গুলো আছে হ্যাঁ প্রত্যেকটাই খুব চমৎকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ঠিক। মানে আমরা বুঝতে পারছি কিনা রাইট। ব্যাপারগুলো যে হয়েছিল। হ্যাঁ জি 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 জি, ইউ রাইট। সো আমার কাছে টিচার, আমি একটা বিষয় শেয়ার করতে চাচ্ছিলাম কিছুটা। জি জি বলেন। আমার ক্লায়েন্টের ক্ষেত্রে আমার ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি মিউট মিউট হয়ে গেছেন। জি প্লিজ, বলছি ক্লায়েন্টের প্যারেন্টসরা খুবই হ্যাপি বাচ্চার ইমপ্রুভমেন্ট দেখে। বাট বললাম না, আমি একটা বিষয় নিয়ে খুব স্ট্রাগল করছিলাম তার ওয়াশরুম নিয়ে, বিশেষ করে তার পুয়ের ক্ষেত্রে ডিফিকাল্টিস মাঝে মাঝে। বাট গত কয়েকদিন ডাটাটা খুব ভালো, যে ইমপ্রুভ করছে সে বলছে। তো আমরা ওনাদেরকে এটা বলেছি যে আমরা যত বেশি, কারণ অতীতের তার কিছু ট্রমা ছিল এই বিষয়টা নিয়ে, যে থ্রুইংটা আগে থ্রু করতো যখন সে পু করার পরে, তো এখন সেটা করছে না। তো তাকে যখন ফ্রিডম দেওয়া হলো, আমি যখন তাকে ফ্রিডম দিলাম, খুব রিল্যাক্স করলাম এবং তার সেলফ এস্টিমকে বুস্ট আপ করলাম, তো এখন মাশাআল্লাহ যথেষ্ট সে করছে, ডেভেলপ করছেন তার এই হ্যাবিটটা। পাশাপাশি ওনাদেরকে আমি এটা বলেছি যে প্রত্যেকটা বাচ্চার আমাদের যেরকম সেলফ এস্টিম আছে, আমাদের যেমন রাইটস আছে, ওই বাচ্চারও ঠিক এরকম রাইটস আছে। সো তার যে ইন্ডিভিজুয়াল যে সত্তা, ওইটাকে আমাদের মূল্যায়ন করতে হবে। সেজন্য ল অফ সেলফ এস্টিমে না ভুগে এদিকে ফোকাস করতে হবে। তো আমার কাছে মনে হয় আমার যে আমার ক্লায়েন্টের যে বিষয়টা, এটার সাথে যথেষ্ট মিল আছে এখানে। হুম, ওকে, আমরা দেখি আমার স্লাইডে নেক্সট কি আছে। আম, তো যেটা হয় এই রিসার্চের কিছু আপডেটেড ভার্সন আসে, যেটা বর্তমানে বলতে পারেন যে আমরা প্র্যাকটিস করছি, সেই ব্যাপারগুলো আমরা এখন নিয়ে আসছি সামনে। তো ফ্লুইড লোডিং এর ব্যাপারে এখানে যেটা করা হয়েছে যে আমরা ফ্লুইড অফার করব, কিন্তু এইখানে আপনারা হচ্ছে একটা বাচ্চাকে আম সল্টি কিছু স্ন্যাক্স দিতে পারি যাতে ওর ভিতর থেকে নিডটা আসে, এবং ড্রিঙ্কস এর ভ্যারিয়েশন ইন্ট্রোডিউস করতে পারি। তাতে করে যেটা হবে যে আপনার একটা বাচ্চার কাছে জিনিসটা এতটা কষ্টকর হবে না যতটা শুধু পানি খাওয়ার মধ্যে কষ্ট হবে। এবং ড্রাই প্যান্ট চেকের মধ্যেও এখানে আপনার হচ্ছে এখানেও একটু চেঞ্জ করা হয়। কিরকম চেঞ্জ করা হয়? মনে করেন যখন ড্রাই প্যান্ট থাকে তখন ওকে পুরস্কার দেওয়া হয়, কিন্তু যখন ড্রাই প্যান্ট না থাকে তখন ওকে পানিশমেন্টটা দেওয়া হয় না। আর একটা যেটা ব্যাপার থাকে যে যখন ভার্বাল প্রম্পট করবে তখন প্রত্যেক 30 মিনিট পর পরে
বাচ্চাটাকে ওয়াশরুমে নিয়ে যাওয়া হয়, এবং যখন ভার্বালি দরকার হয় তখন ভার্বালি মুখে বলবো, এবং যখন ফিজিক্যাল গাইডেন্স দরকার হবে তখন আমরা ফিজিক্যাল গাইডেন্সটা দিতে থাকবো। এবং রেইনফোর্সার বা রিওয়ার্ডের যে ব্যাপারটা সেটা অনেকটা আগের মতো করেই থেকে যায়। এবং যখন প্যান্টটা ভিজা পাওয়া যায় তখন জাস্ট এখানে এরকমই থাকে যে তোমাকে পরিষ্কার করতে হবে, এছাড়া কিন্তু আর কোনো পানিশমেন্ট থাকে না। তোমার নিজেরটা তোমাকে পরিষ্কার করতে হবে, এখানে আর কোনো পানিশমেন্টের সিস্টেমটা থাকে না। এবং রেইনফোর্সমেন্ট এবং প্রম্পট, একটা বাচ্চাকে যে সাহায্য করা, সেই জিনিসটা আস্তে 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 সরিয়ে নেওয়া হয়। তো এইটা ছিল মোটামুটি অ্যাডাপশনের পরে আপনার হচ্ছে সেই প্রোটোকলের ইয়াটা। এখন আপডেটেড, মানে বর্তমানে আমরা যারা টয়লেট ট্রেনিং করাবো, আপডেটেড রিসার্চ গুলো কি বলে সেগুলো নিয়ে আমরা এখন পুরোটাই এখন আপডেটেড রিসার্চের দিকে যাব। হোপফুলি আপনারা যারা যারা ট্রেনিংটা করতে এসেছেন আপনাদের একটু হলেও উপকার হবে, দেখা যাক কতটা আপনাদের জন্য ইনফরমেশন দিতে পারি। তো প্রথমে আমাদের না একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা না টয়লেট ট্রেনিং করাতে গেলে এটা অনেক সময় মাথায় রাখি না। সেটা হচ্ছে টয়লেট ট্রেনিং যখন আমরা করাবো আমাদেরকে কিছু কোশ্চেন করতে হবে। কোশ্চেন নাম্বার 1, বাসায় কি কোনো নতুন বেবি আছে? বাসায় কি কোনো অসুস্থ মেম্বার আছে? বাসায় কি কোনো স্ট্রেসফুল এনভায়রনমেন্ট আছে? বাসা কি কেবল এরকম হয়েছে যে ওরা চেঞ্জ করে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে, এরকম কোনো ঘটনা হয়েছে কি? বা কোনো নতুন কোনো ওষুধ কি বাচ্চার জন্য আমরা শুরু করেছি? ওয়েদারের কথাটা এই জন্য লেখা, মনে করেন খুব ড্রাস্টিক কোনো ওয়েদারের চেঞ্জ হচ্ছে কিনা, মনে করেন সিজন চেঞ্জ, গরমকাল ছিল শীতকাল আসছে, শীতকাল ছিল গরমকাল আসছে। যেমন আমাদের জন্য বলতে গেলে সবসময় তো গরমকাল, কিন্তু উইন্টারটা একটু বাচ্চাদের ঠান্ডা লাগে। তো পার্সোনালি আমাকে যদি কোনো প্যারেন্টস রিকোয়েস্ট করে যে উইন্টারে টয়লেট ট্রেনিং করতে, তখন আমি একটু পার্সোনালিটা অ্যাভয়েড করি এই জন্য যে উইন্টার মাত্র থাকে আমাদের সত্যি কথা 2 মাস। এই সময় টয়লেট ট্রেনিং নিয়ে শুরু করলে অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। তো আসলে কালচারাল ক্ষেত্রে ওয়েদারটা আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি রিসার্চ করতে গিয়ে পেয়েছি এবং আমি পার্সোনালি এটাও দেখেছি, সেটা হচ্ছে বাসায় প্যারেন্টস এর মধ্যে সম্পর্ক কেমন। প্যারেন্টস এর মধ্যে কোনো ডিভোর্স বা সেপারেশন বা আছে না যে কোনো ধরনের কোনো কেওয়াস, এগুলা কিছু চলছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, এটা অনেক ইম্পর্টেন্ট। এবং আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে প্যারেন্টস ফ্রি কিনা। টয়লেট ট্রেনিং যে আমি করাবো, কোনো প্যারেন্টস ফ্রি কিনা উইথ ইমোশন, মানে একদম ইমোশন টিমোশন সব ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, সব স্টেবল আছে। তারপরে আমি পার্সোনালি বিলিভ করি যে, মানে পড়ার পরেও যেটা আমি বের করলাম, যে টয়লেট ট্রেনিং করার আগে এই কোশ্চেন গুলো আমাদেরকে অবশ্যই করতে হবে, যেটা আমরা সাধারণত ভুলে যাই। কারণ টয়লেট ট্রেনিং করতে গিয়েছেন কিন্তু আপনি হচ্ছে করাতে গিয়ে আপনার টয়লেট ট্রেনিং করাতে গিয়ে আপনি দেখলেন যে হচ্ছে এই ব্যাপারগুলো ফেস করছেন, যে হতে পারে যে বাসায় কোনো নতুন বাচ্চা আছে, আপনি এটা কনসিডারই করেন না, আপনি টয়লেট ট্রেনিং করানো শুরু করে দিয়েছেন। বা বাসার হয়তোবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, আপনি ওই টাইমে টয়লেট ট্রেনিং শুরু করে দিয়েছেন, প্যারেন্টস রেডি না। সিঙ্গেল প্যারেন্টস হোক যাই হোক, তিনি রেডি না এখন টয়লেট ট্রেনিং শুরু করানোর জন্য। তো টয়লেট ট্রেনিং করানোর আগে আমাদেরকে এই ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে এই ব্যাপারগুলো আমরা কনসিডার অবশ্যই করব। এটা এখন পর্যন্ত আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন, না থাকলে আমরা সামনে চলে যাব। আপু, জি জি তাহলে কি টয়লেট ট্রেনিং শুরুর আগে শিশুর পারিপার্শ্বিক অবস্থান এবং শিশুর মানসিকভাবে কতটা স্টেবল আছে সেই জিনিসগুলা ঠিক রেখে তারপরে ট্রেনিং শুরু করতে শিশু হবে, না, এখানে তাই তো? বাচ্চা যিনি কেয়ার গিভার আছেন তিনি কতটা জি। স্টেবল আছেন সেটা হচ্ছে আমাদেরকে সবার আগে লক্ষ্য রাখতে হবে। যদি এমন হয় যে জি। যিনি কেয়ার গিভার আছেন বাসায় তিনি অনেক ব্যস্ত, তার সময় নাই, আপনি শুধু থেরাপিতে টয়লেট ট্রেনিং করায় অনেক অস্থির হয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু খুব একটা বেনিফিট হবে না। টয়লেট ট্রেনিং এমন একটা জিনিস যেখানে সবার সমানভাবে অংশগ্রহণ করতে হবে, এবং এটা আপনাকে প্যারেন্টসকে বুঝিয়ে বলতে হবে যে টয়লেট ট্রেনিং এর ক্ষেত্রে যদি সবাই আমরা একসাথে কাজ না করি তাহলে এটা আসলে মানে একটা কল্পনা ছাড়া আর কিছুই না। That's good. নেক্সট যেটা আমাদের আরো কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে সেটা হচ্ছে যে বাচ্চাটা টয়লেট ট্রেনিং করাবো ওর বাউল মুভমেন্টের কি অবস্থা, ওর কি কনস্টিপেটেশন আছে, বা ওর কি ডায়রিয়া আছে,
ওর কি রেগুলার যেটা নর্মাল হিউম্যান বিং এর হয়, টিপিক্যাল হিউম্যান বিং এর হয় যে অ্যাটলিস্ট একবার ডেইলি, এটা হচ্ছে কিনা, নাকি ওর বাউল মুভমেন্টে ইস্যু আছে, ও কখনো হচ্ছে 4-5 দিনে একবার করে, কখনো সপ্তাহে একদিন করে, এরকম কিনা, বা ডায়রিয়া কিনা, মাল্টিপল টাইম ওয়াশরুমে যাচ্ছে, তখন কিন্তু আমাদের টয়লেট শুরু মানে ট্রেনিং শুরু করার আগে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং কোনো ডায়েট বর্তমানে বাচ্চাটা করছে কিনা যেটা ডাইরেক্টলি টয়লেট ট্রেনিং এর উপরে ইফেক্ট ফেলাবে। মনে করেন আপনি টয়লেট ট্রেনিং শুরু করলেন, বাচ্চাটা এমন একটা খাবার খাচ্ছে যেটাতে ওর পি আর পু কম হবে, তখন কিন্তু আপনি বাচ্চাটাকে শুধু শুধু প্রেশারাইজ করতেছেন, কোনো লাভ কিন্তু হবে না। তো ডায়েট আছে কিনা যেটাতে ওর টয়লেট ট্রেনিংটাকে এফেক্ট করবে, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বাচ্চাটার কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই আছে কিনা। বাচ্চাটার যদি ইউটিআই থাকে তখন কিন্তু দেখা যাবে কি বাচ্চাটার হয়তোবা অনেক বেশি পি পাবে অথবা পি পাবে না, ইউটিআই কিন্তু এটাই সিমটমস। তো আমাদের কিন্তু মেডিকেল রিজন গুলো সবকিছু ভালোভাবে বুঝে তারপরে টয়লেট ট্রেনিংটা বাসায় যখন আপনি কাজ দিবেন এই ব্যাপারগুলো মাথায় রেখে আমাদের টয়লেট ট্রেনিংটা করাতে হবে। সেকেন্ড হচ্ছে আহ আমরা তো যেটা বললাম এতক্ষণ, ডেভেলপমেন্টাল রেডিনেস, ফ্যামিলি রেডিনেস, তো মেইন কথা হচ্ছে কি আমাদের 3টা ব্যাপারে মাথায় রাখতে হবে। এক হচ্ছে বাচ্চার ফিজিক্যালি রেডি কিনা, বাচ্চা বিহেভিয়ারাল এবং কগনিটিভ ভাবে বাচ্চা রেডি কিনা, 3 নাম্বার হচ্ছে প্যারেন্টস রেডি কিনা। এই 3টা সাইন যদি একত্র থাকে তখন আমরা টয়লেট ট্রেনিংটা মূলত খুব সাকসেসফুলি শুরু করে জিনিসটা আসলে উপকার করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আপনি যতই করেন না কেন এটা আসলে গোল গোল ঘুরবে, কোনো সলিউশন কিন্তু আসবে না। আমি একটু ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করেছি যে একটা বাচ্চার ফিজিক্যালি রেডি বলতে মূলত কি কি বোঝানো হচ্ছে। একটা বাচ্চার ফাইন মোটর বা গ্রস মোটরের কি অবস্থা টয়লেট ট্রেনিং এর ক্ষেত্রে। ফাইন মোটর বলতে বোঝানো হচ্ছে ধরেন ট্যাপ অন করা, ট্যাপ খোলা, টয়লেট ট্রেনিং এর পরে হচ্ছে ফ্লাশটা নিজের হাত দিয়ে এরকম প্রেস করা, তো হাতে কিন্তু আপনার বেশ ভালো একটা স্ট্রেংথ লাগবে, সেই শক্তিটা বাচ্চার আছে কিনা। মনে করেন বাচ্চার হচ্ছে যখন টয়লেটে উঠতে যাবে তখন সিঁড়ি বেয়ে বাচ্চাটা উঠতে পারে কিনা, টয়লেট সিটে ঠিক মতো বসতে পারে কিনা। তো এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাচ্চার ফাইন মোটর এবং গ্রস মোটর সবকিছু অ্যাক্টিভিটি রেডি কিনা টয়লেট ট্রেনিং এর জন্য। আর একটা যেটা সেটা হচ্ছে যখন আমরা একটা বাচ্চার ডাইপার চেঞ্জ করব তখন আমাদের এটাও দেখতে হবে যে ওর ডাইপারটা কতক্ষণ ড্রাই থাকে, অ্যাটলিস্ট 1-2 ঘন্টা ড্রাইও রাখতে পারে কিনা। ও যদি 1-2 ঘন্টা ড্রাই রাখতে পারে তাহলেও আমরা বুঝে নিব যে হচ্ছে ও টয়লেট ট্রেনিং এর জন্য রেডি, এটাও কিন্তু একটা সাইন। থার্ড সাইন হচ্ছে যখন ও ভিজে যাচ্ছে ও ডিসকমফোর্টেবলটা শো করছে কিনা। যদি বাচ্চাটা ডিসকমফোর্টেবল ভিজে অবস্থায় শো করে তার মানে এইটাও কিন্তু একটা সাইন যে ও টয়লেট ট্রেনিং এর জন্য রেডি। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাচ্চা অবজারভেশনাল লার্ন মানে দেখে দেখে শেখে কিনা। মনে করেন একজন ওয়াশরুমে যাচ্ছে বা যেটা আমরা স্টাডিতে দেখলাম পুতুলকে দিয়ে বসিয়েছে, এই ব্যাপারগুলো দেখে কপি করতে পারা এবং ছোট ছোট ভার্বাল ইনস্ট্রাকশন বুঝতে পারা, এই জিনিসগুলোর আন্ডারস্ট্যান্ডিং বাচ্চার ভিতরে এসেছে কিনা আমাদের এই ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে। এবং অবশ্যই বাচ্চার কোনো একটা কমিউনিকেশনের ফর্ম থাকতে হবে। কমিউনিকেশনের ফর্ম বলতে বোঝাচ্ছি যেই বাচ্চাগুলো একজন বললেন যে কথা বলতে পারে তাদের জন্য কিন্তু রিকোয়েস্টিংটা অনেক ইজি, যে টল পি করব পু করব এরকম। কিন্তু যারা ভোকাল রিকোয়েস্ট করতে পারে না সেক্ষেত্রে ও হ্যান্ড দিয়ে হাত দিয়ে সোশ্যালি একসেপ্টেবল কোনো সাইন করতে পারছে কিনা, অথবা ও ওয়াশরুমে যাবে ও ওয়াশরুমের ছবিটা নিজে পয়েন্ট করতে পারছে কিনা। আর যদি এরকম হয় যে বাচ্চার জন্য এএসি ডিভাইস ইউজ করা হচ্ছে তো সেক্ষেত্রে ও ওই সফটওয়্যারের মাধ্যমে যেটা আছে সেটা দিয়ে ও কমিউনিকেট করতে পারছে কিনা, বা পিকচার যেটা আছে পিকচার দিয়ে যেভাবে পেক্সে কমিউনিকেট করে সেভাবে টয়লেট ট্রেনিং এর জন্য পারফেক্টলি রিকোয়েস্ট করতে পারছে কিনা, এটাও কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, এখন আসি হচ্ছে প্যারেন্টস এর আসলে কি কি রেডিনেস থাকতে হবে আর একটু ব্রেকডাউন দিয়ে। প্যারেন্টস এর রেডিনেস এর ক্ষেত্রে যে ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্যারেন্টস কি রেডিলি অ্যাভেলেবল কিনা। যখন পুরস্কারটা দিতে হবে প্যারেন্টস তখন ফ্রি কিনা। যদি এমন হয় যেমন আমাদের সেন্টার একজন ক্লায়েন্ট আছে যিনি টয়লেট ট্রেনিং নিয়ে চাচ্ছেন আমরা এখন টয়লেট ট্রেনিং নিয়ে কাজ করি, কিন্তু ওনার বাসায় ওনার বেড রিডেন শাশুড়ি আছে, তো বাচ্চাটাকে যখন পুরস্কার দেওয়া দরকার হয় আপু তখন অ্যাভেলেবল থাকে না। তো এটা নিয়ে কিন্তু আমরা অনেক স্ট্রাগল করছি, তার মধ্যে আপু নিচ্ছে সেন্টার সেশন। তো এখানে কিন্তু খুব চ্যালেঞ্জিং, ওকে যদি আমরা রেইনফোর্সমেন্ট দিতে ডিলে হয়ে যায় আমরা যে কাজ করি সেখানে কিন্তু ওকে টয়লেট ট্রেনিং এ
এটা বোঝানো খুব ডিফিকাল্ট, কারণ যেহেতু আপুর বাসায় একজন বেড রিডেন পেশেন্ট আছে, সো আপনারা কিন্তু বুঝতে পারছেন আমাদের কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যখন আমরা একজন বাচ্চাকে টয়লেট ট্রেনিং করাবো। তখন মনে করেন আমাদের এবিএ থেরাপিতে যেটা বলে যে কাজটা করার পরে 3 থেকে 5 সেকেন্ড, হাইয়েস্ট 30 সেকেন্ড, যত দ্রুত আমরা পুরস্কারটা দিব একটা বাচ্চা ওই কাজটা তত বেশি করে করবে। আর যদি এমন হয় যে বাচ্চা একটা কাজ করলো, সেটার পুরস্কার তো সে পেলই না, মা সময় পেলো 2 ঘন্টা পরে, তারপরে গিয়ে সে বললো "ও, ভালো করেছো", বাচ্চা দেখা যাবে 2 ঘন্টা আগে ও কি ভালো করেছিল ওর সেটা মনে নাই। তো এটা কিন্তু অনেক বড় একটা বাধা যদি প্যারেন্টস ফ্রিলি অ্যাভেলেবল না থাকে ওকে পুরস্কারটা দেওয়ার জন্য। এবং অনেক সময় এরকম হয় যে টয়লেট ট্রেনিংটাকে আমরা খুব স্ট্রেসফুল বানিয়ে ফেলি। এভাবে কিন্তু করা যাবে না। টয়লেট ট্রেনিংটা আমাদেরকে বানাতে হবে খুব ফান একটা অ্যাক্টিভিটিতে, বই নিয়ে, বাবল নিয়ে, গান গেয়ে, ছোট ছোট ফান অ্যাক্টিভিটি করে জিনিসটা যত এনজয়েবল করা যাবে তত বাচ্চার জন্য জিনিসটা ইজি হবে। আমরা যত স্ট্রেসফুল ভাবে জিনিসটা থাকবো, তত স্ট্রেসফুল ভাবে বাচ্চাকে দিব, তত কিন্তু জিনিসটা বাচ্চার জন্য কঠিন হবে, সাথে সাথে আমাদের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। এবং যখন আমি টয়লেট ট্রেনিং প্ল্যানটা বানাবো তার আগে আমাদের কিন্তু খুব ক্লোজলি মনিটর করতে হবে এই সাইনগুলো। এখানে কিন্তু কোনো কিছু ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো অপশন নাই, এই সাইনগুলো কেবলমাত্র থাকলেই আমরা হচ্ছে তখন টয়লেট ট্রেনিংটা শুরু করতে পারি। এবং অনেক সময় অনেক প্যারেন্টস যদি ভ্যাকেশন থাকে, যেমন উইন্টার ভ্যাকেশন, সামার ভ্যাকেশন, ঈদের বন্ধ, এই টাইমগুলোতে তারা টয়লেট ট্রেনিংটা চয়েস করে থাকেন। তো আমরা এই ব্যাপারগুলোতেও এটা মাথায় রাখতে পারি। সেটা হচ্ছে, আরেকটা ব্যাপার হচ্ছে টয়লেট ট্রেনিং এ যে অ্যাক্সিডেন্ট হবে না এমন কিন্তু কোনো কথা নাই, অ্যাক্সিডেন্ট হবে, মানুষ মাত্রই ভুল হয়। তো একবার অ্যাক্সিডেন্ট হলেই ওইখানে কিন্তু খুব বেশি বাচ্চার সাথে রিয়াকশন দেখানো যাবে না, এবং এই মেন্টাল স্টেবল কিন্তু প্যারেন্টস এর থাকতে হবে। যদি এমন হয় যে টয়লেট ট্রেনিং করতে গিয়ে একবার অ্যাক্সিডেন্ট হয়েছে আর প্যারেন্টস অনেক বেশি পানিশমেন্ট দিয়ে ফেলেছে বা পানিশমেন্ট দিয়ে ফেলেছে, তখন কিন্তু বাচ্চা এটা ট্রমা হয়ে যাবে। তো আমাদেরকে যেটা করতে হবে, কনসিস্টেন্ট থেকে অ্যাক্সিডেন্ট হবেই এটা মাথায় রেখে তারপরে আমাদেরকে কাজগুলো করতে হবে। এবং পটি ট্রেনিং এর সাইন। আহ জি জি, আমার একটা কোয়েশ্চেন ছিল প্লিজ। প্লিজ বলেন। আচ্ছা, এই যে আপনি যেটা বললেন যে ট্রমাটাইজ হয়ে যায়, আমার কাছে মনে হয় যে আমার ক্লায়েন্টের ক্ষেত্রে আমি যতটুকু অবজার্ভ করেছি, যখন পূর্বে যারা ওদেরকে নিয়ে কাজ করতো, আমি কাউকে ব্লেম দিচ্ছি না, বাট আমার জি 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 অবজারভেশনটা আমি শেয়ার করছি জি শুধু। আমি দেখেছি যে যখন তার প্যান্টে পু লেগে যেত, ওনারা বারবারলি রেপিমেন্ড করতেন, খুব মানে খুব নেগেটিভলি, ভার্বালি। সত্য কথা যেটা। তো হুম হুম আমি, হ্যাঁ হ্যাঁ, খুব আমার কাছে এটা মনে হলো যখন আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, আহ ওনারা এবিএ থেরাপিস্ট না, অন্য একটা অ্যাপ্রোচে কাজ করেন। আমি কাউকে ব্লেম দিচ্ছি না, বাট আমার অবজারভেশনটা জাস্ট শেয়ার করছি। তো হুম আমি যখন আমি বললাম যে এটা সব বাচ্চাদেরকে আসলে এভাবে যদি করা হয়, রেপিমেন্ট করা হয়, তাহলে তো ট্রমাটাইজ হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে ওনাদের একটা অপিনিয়ন ছিল এরকম যে যখন এরকম বলা হচ্ছে তাকে, তারপরে সে কিছুটা কন্ট্রোল করে, অনেকটা চেপে ধরে, হ্যাঁ, হুম বা হুম সে ভয় পেয়ে সাফ হুম করতে চায়। হ্যাঁ, তো এটা আবার অন্য একটা নেগেটিভ বিহেভিয়ার হয়ে দাঁড়ায়, যে সে পু করার সাথে সাথে এটাকে থ্রু করতে চায় বা পরিষ্কার করতে চায়, কোনো কিছু বিবেচনা না করে, ইভেন টিস্যু ইউজ করতে চায় না। সো ইউ আর রাইট যে আপনি যেটা বলেছেন যে ভার্বালি রেপ্রিমেন্টটা মনে হয় না করাটাই ভালো ভালো তাদের জি ক্ষেত্রে, জি জি, যত আমরা ফ্লেক্সিবল ভার্বালি হওয়া যায়। রিপ্রিমেন্ট আসলে করবো না। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আমি সেটা এখন এটা আমার ক্লায়েন্টের কাছে ফলো করছি। বাট আগের যে অবজারভেশন আমার, ওনারা ওনারা বলেছেন এভাবে, নিজেরা স্বীকার করেছেন যে আমরা এই কাজটা করতাম ওর সাথে। তো আমি বলছি যে না, এটা করা যাবে না। তো যাক, আলহামদুলিল্লাহ এখন ওনারা এটা করছেন না। জি জি জি, অনেক সুন্দর করে শেয়ার করেছেন সাইদ ভাইয়া। আর একটা যেটা ব্যাপার হচ্ছে টয়লেট ট্রেনিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে ভার্বালি তো কখনোই বকাঝকা করবো না বাচ্চাকে, জিনিসটা আসলে অনেক ধৈর্য সহকারে আমাদের কাজটা করাতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ সাইদ ভাইয়া, শেয়ার করছেন। আরো যারা আছেন তারা চাইলে কথা বলতে পারেন, যেখানে সমস্যা হবে আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন। নেক্সট যেটা হচ্ছে পটি ট্রেনিং এর জন্য বাচ্চা রেডি কিনা, আমাদের কিন্তু সেই ইম্পর্টেন্ট মাইলস্টোন গুলো দেখে অপেক্ষা করে যখন আমরা দেখবো, যেটা এতক্ষণ আমরা আলোচনা করলাম, তারপরে হচ্ছে আমরা মূলত টয়লেট ট্রেনিং এর কাজটা শুরু করব। তো আপনারা এটা ছবি তুলে নিতে পারেন, এটা একটা টয়লেট ট্রেনিং এর প্রি রিকুইজিট চেকলিস্ট, যেটা মূলত হচ্ছে টয়লেট ট্রেনিং এর জন্য আপনার বাচ্চা রেডি কিনা সেটা আপনি এই চেকলিস্টের মাধ্যমে যদি আপনার বাচ্চাকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা টয়লেট ট্রেনিং এর জন্য রেডি কিনা। প্রথম কথা হচ্ছে ও সিম্পল ডাইরেকশন ফলো করতে পারে কিনা। আপনি বললেন বাথরুমে বসো, পানি নাও,
বা হচ্ছে পি করো বা হচ্ছে ক্লিন করো, ও এই ইনস্ট্রাকশন গুলো বুঝতে পারছে কিনা, এবং আপনার বাচ্চার ট্রানজিশন গুলো সে সুন্দর মতো হ্যান্ডেল করতে পারে কিনা। মনে করেন একবার ওয়াশরুমে বসলো, তারপর হ্যান্ড ওয়াশ করলো, এই ব্যাপারগুলো যে ছোট ছোট ট্রানজিশন আছে, এই ব্যাপারগুলো আপনি যে বাচ্চার জন্য টয়লেট ট্রেনিং এর প্ল্যান করছেন তিনি নিতে পারেন কিনা। আর একটা যে ব্যাপার হচ্ছে, বাচ্চা যখন ভিজে যায় তখন সেই ব্যাপারটায় সে ডিসকমফোর্টেবল ফিল করে কিনা। যখন তার প্যান্টটা ভিজে যাচ্ছে সে এটাই ডিসকমফোর্টেবল ফিল করছে কিনা, এটা কিন্তু অনেক বড় একটা ক্লু যে ও এটাই ডিসকমফোর্টেবল ফিল করছে। এবং আর একটা ব্যাপার হচ্ছে, টয়লেট ট্রেনিং এর সিটে বাচ্চাটা বসতে পারছে কিনা এবং লম্বা সময় বসে থাকতে পারে কিনা, এটাও দেখতে হবে। যে মোটামুটি একটা সময়, যতটুকু সময় তার পি বা পু করতে লাগবে অতটুকু সময় অ্যাটলিস্ট 5 মিনিট পর্যন্ত সে বসতে পারে কিনা, এটা আমাদের দেখতে হবে। এবং এটাও দেখতে হবে যে কতক্ষণ সে ড্রাই ডাইপার বা ড্রাই প্যান্ট রাখতে পারে, সেটাও আমাদের খেয়াল করতে হবে। এবং টয়লেট ট্রেনিং এর সময় যখন আমরা ফ্ল্যাশ করব, সেই ফ্ল্যাশের সাউন্ডটা তাকে অস্বস্তি বোধ দিচ্ছে কিনা। যদি অস্বস্তি বোধ দেয় তখন কিন্তু আমরা টয়লেট ট্রেনিং এর কাজটা করাতে পারবো না। এবং নিজের প্যান্টটা নিজে উঠাতে পারে কিনা, নিজে নামাতে পারে কিনা, টয়লেট ট্রেনিং যে যাবে এই কমিউনিকেশনটা নিজে করতে পারছে কিনা, এটাও আমাদের দেখতে হবে। তো ওভারঅল এইগুলো হচ্ছে আমাদের প্রি রিকোয়েজিট চেকলিস্ট। আমরা যখন টয়লেট ট্রেনিং করাবো তখন যদি এই ব্যাপারগুলো মাথায় রেখে আমরা করাই, তখন মূলত আমরা একটা বাচ্চার সাথে খুব ভালো মতো কাজ করতে পারবো। তো টয়লেট ট্রেনিং প্রি রিকোয়েজিট চেকলিস্টটা আপনাদের মানে নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে 1-2 মিনিট দেখে প্লিজ আমাকে কোয়েশ্চেন করতে পারেন। টিচার, আমরা কি এই আপনার লেকচার শিটটা পেতে পারি, জি জি জি, আপনি রেকর্ড অথবা দিয়ে জাস্ট দেবো। এই আমি এই রেকর্ডটা শার্টটা? দিয়ে দিব, আমি রেকর্ডটা দিয়ে দিব, আচ্ছা, গ্রুপে দিয়ে দিব। থ্যাংক ইউ। জি জি। আহ, আসলে মিস আমরা কি রেকর্ডিং আর উইথ যেগুলো যে স্লাইড গুলো দিয়েছেন এগুলো কি আমরা কি প্রিন্ট আউট করে নিতে পারবো এগুলো? স্লাইড পাবেন না, কিন্তু রেকর্ডিং থাকবে। তো আপনি হচ্ছে এটা ছবি তুলে নিতে পারবেন পজ দিয়ে দিয়ে দিয়ে, রেকর্ডিং যেহেতু দিয়ে দিব। ও আমি তো ভাবলাম পাবো দেখে আমি ওগুলো না ছবি না তুলে না নিয়ে না আগে। না। না, আপনি রেকর্ডিংটা যখন দেখবেন আপু, তখন আপনি ছবি তুলে তুলে আপনার যেটা যেভাবে লাগবে আপনি ওইভাবে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে টয়লেট ট্রেনিং এর 24টা স্টেপে, যেখানে মূলত একদম আধুনিক উপায়ে কিভাবে টয়লেট ট্রেনিং করতে হয় সেটা নিয়ে আমরা আরো একটু ডিটেলস আলোচনা করব। প্রথমে হচ্ছে টয়লেট ট্রেনিং এর আগে বাচ্চার যে টয়লেট ট্রেনিং করতে হবে বা একটা ডিসকমফোর্টেবল যে একটা সিচুয়েশন, এই জিনিসটা বাচ্চা রিকগনাইজ করে কিনা, এটা আমাদেরকে একটু প্রথমে লক্ষ্য রাখতে হবে যে বাচ্চাটা এই জিনিসটা বোঝে কিনা, যাতে তার একটা প্রেশার আসছে, তার একটা ডিসকমফোর্ট আসছে, এটা সে সে বোঝে কিনা। আর একটা মজার ব্যাপার হচ্ছে, অনেক বাচ্চা শুনবেন যে টয়লেটের একদম কাছাকাছি চলে যায় বা টয়লেটের ভিতরে না ঢুকতে পারলেও টয়লেটের কাছাকাছি গিয়ে পি বা পু করে দেয়, এরকমও কিন্তু আমরা শুনি। তো এই কাজগুলো বাচ্চা করছে কিনা, যে যখন ডিসকমফোর্ট লাগছে তখন সে হেঁটে ওই পর্যন্ত যাচ্ছে কিনা। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে সে টয়লেটের ভিতরে ঢুকছে কিনা রেগুলার রুটিনের মধ্যে, এটা সে করে কিনা, এটা কিন্তু আমরা দেখতে পারি টয়লেট ট্রেনিং করানোর সময়, মানে বিফোর প্রিপারেশন স্টেজে। নেক্সট যেটা, সেটা হচ্ছে টয়লেট যে দরজা লাগিয়ে করতে হবে তার যেটা একটা প্রাইভেট কাজ, এই জিনিসটা বাচ্চাটা বুঝছে কিনা। নিজের প্যান্ট নিজে উঠানো, নিজের আন্ডারওয়্যার ডাইপার নিজে উঠানো নামানো, এই কাজগুলো করতে পারে কিনা, নিজে টয়লেট সিটে বসতে পারে কিনা, এই ব্যাপারগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। টয়লেট ট্রেনিং এর সময় যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে অ্যাটলিস্ট 2 থেকে 5 মিনিটের জন্য সে টয়লেটে বসতে পারে কিনা। এবং এইখানে আমরা কোনো জোরাজোরি করব না, বাচ্চার সাথে হেসে খেলে যতটা আনন্দের সাথে কাজটা করানো যায় আমরা সেভাবে করেই করব। এবং বাচ্চার জন্য যখন পি আসবে বা পু আসবে তখন বাচ্চার বডিটা যত রিল্যাক্স রেখে করানো যায় সেটাই হচ্ছে তত ভালো। এবং এবং যখন অ্যাকচুয়াল ইউরিনেশনটা হবে ওই টাইমে বাচ্চাকে প্রশংসা করা এবং ওকে জিনিসটা ন্যাচারালি যে একটা রিলিফ, এই জিনিসটা ওকে বোঝাতে হেল্প করা। এবং কাজটা যখন হয়ে যাবে তখন সাইন দেওয়া যে আমার কাজটা শেষ। তো এবং এরপরে ওকে ক্লিন আপ হতে সাহায্য করা। টয়লেট ট্রেনিং এর পরে টয়লেট পেপার দিয়ে নিজের প্রাইভেট পার্টস ক্লিন করা, ইউরিনেশনের জন্য মেয়েদের এবং ছেলেদের, মানে বিশেষ করে মেয়েদেরটা এখানে বলা আছে, মেয়েদেরটা কিভাবে ক্লিন করতে হবে সেটা নিয়ে এখানে বাচ্চাকে ওভাবে শেখানো যেতে পারে। এবং আহ, যদি পুপ হয় তখন কিভাবে ক্লিন করতে হবে সেটাও শেখানো যেতে পারে। এবং ইউজড টয়লেট পেপারটা কোথায় গিয়ে ফেলাবো সেটাও বাচ্চাকে শেখাতে হবে। এবং দাঁড়িয়ে কেয়ারফুলি ইম্পর্টেন্ট সিকোয়েন্স গুলো সব হয়ে যাওয়ার পরে সে কিন্তু টয়লেটটা নিজে নিজে ফ্ল্যাশ করতে পারা,
তো ওভারঅল এইগুলা হচ্ছে আমাদের স্টেপ। ড্রেসিং এর ক্ষেত্রে আবার নিজের প্যান্টটা নিজে পরা, নিজের আন্ডারওয়্যার নিজে পরা, এবং এরপরে হ্যান্ড ওয়াশ করা, হেঁটে সিঙ্কের কাছে যাওয়া, তারপরে হচ্ছে হ্যান্ডটা তার সুন্দর মতো ওয়াশ করা, এবং হ্যান্ড ওয়াশ করতে গিয়ে তার হাতটা যে অ্যাটলিস্ট 20 সেকেন্ড ধুতে হবে এটা বোঝা, তারপরে হচ্ছে ট্যাপটা অফ করা এবং হাতটা শুকনা করা। তো ওভারঅল এই হচ্ছে আমাদের টয়লেট ট্রেনিং এর স্কিল। এখন আমরা আরেকটা যেটা কোশ্চেন, যে আমরা কিভাবে টয়লেটের সাথে কোনো ভালো কিছু কিভাবে পেয়ার করতে পারি সেটা নিয়ে একটু কথা বলবো। আপনারা যারা 40 ঘন্টার এবিএ থেরাপি ট্রেনিং করেছেন তারা মূলত জানেন যে পেয়ারিং এর মানে হচ্ছে একটা বাচ্চার টয়লেটটা কিভাবে এনজয়েবল করা যায়, কিভাবে নিরাপদ করা যায়, কিভাবে রেইনফোর্সিং করা যায়, সেই ব্যাপারে মূলত হচ্ছে কাজ। পেয়ারিং মানে হচ্ছে একটা ফান অ্যাক্টিভিটি, ফান সেফ একটা এনভায়রনমেন্ট, যেখানে টয়লেটকে আমরা একটা ভয় বা হচ্ছে পালানো বা পানিশমেন্ট এই জায়গাগুলো থেকে বের হয়ে আমরা একটা ফান সেফ একটা এনভায়রনমেন্ট বাচ্চাকে শিখাবো। কিভাবে শিখাবো সেটা হচ্ছে আমরা বাচ্চার জন্য বাচ্চার পছন্দের জিনিসগুলো টয়লেটে এনে রেখে দিতে পারি যখন সে ওয়াশরুম করবে। মনে করেন বাচ্চার জন্য পছন্দের খেলনা আমরা এনে রেখে দিতে পারি, বাচ্চার জন্য বাবল আমরা রেখে দিতে পারি, ছোট গাড়ি পুতুল রেখে দিতে পারি, কালারিং বুক রেখে দিতে পারি, কোনো টয় রাখতে পারি যেটা এরকম করলে বা স্পিনিং করলে বাচ্চার একটু শান্তি লাগবে, এই টাইপের টয় আমরা দিতে পারি, কোনো কার্টুন ক্লিপ বা মোবাইল দেখে দেখে আমরা বসিয়ে রাখতে পারি টয়লেটে, তারপরে হচ্ছে কোনো স্পেশাল গান আমরা দিতে পারি। এইভাবে করে আমরা হচ্ছে বাচ্চাকে টয়লেট ট্রেনিং এর কথা দিতে পারি। অনেক জায়গায় আমি পড়েছি, যেহেতু এগুলো ওয়েস্টার্ন কালচারে, তো আমাদের এখানে রিলিজিয়াস ব্যাপারের জন্য যদি কারো প্রবলেম হয় আপনারা এটা অ্যাপ্লাই নাও করতে পারেন, বাট আমি কিছু রিসার্চ পেপার এরকম দেখেছি যে অনেকেই বলেছে যদি এরকম হয় যে চিপস বা কোনো পছন্দের শুকনা ড্রাই ফুড আরেকজন নিয়ে থাকবে কিন্তু বসে থাকলে ওর মুখে দেয়া যাবে, তো যদি ইফ ইউ ফিল যে আপনার ভ্যালু সিস্টেমের সাথে ইউ আর ওকে, তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন যদি এটা আপনার বাচ্চার মোটিভেশনের জন্য কাজে লাগে ইনিশিয়ালি। আচ্ছা, এবং শুরুতে আমরা যখন বাচ্চাকে বসাবো তখন আমরা বাচ্চাকে অনেক অল্প সময়ের জন্য বসাবো, 2 সেকেন্ড, প্রথমে 2 সেকেন্ড, কয়েকদিন হয়ে গেলে 5 সেকেন্ড, তারপর 10 সেকেন্ড, তারপর আমরা আস্তে 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 বাড়াবো। আর একটা যেটা সেটা হচ্ছে বাচ্চা যাতে ওর পছন্দের আইটেম দিয়ে খেলতে পারে, ওর পছন্দের গান শুনতে পারে এবং অনেক প্রশংসা করা, এটা হচ্ছে প্রথম কাজ। এবং টয়লেটটা যাতে ওর জন্য একটা পছন্দের ব্যাপার হয়ে যায়, আমরা এইভাবে করে কাজগুলো করতে পারি। এবং বাথরুমে যখন ঢুকবে তখন যেটা করা যেতে পারে যে আমরা টয়লেটে ওর পুরাটাই হচ্ছে একটা মানে মজার একটা জায়গা, ওর জন্য যাতে জিনিসটা ভয়ের কোনো জিনিসের উদ্বেগজনক কারণ না হয়। এবং এই পুরা টয়লেট ট্রেনিং এর পুরাটা ঘটনাই যেন বাচ্চার জন্য হয় একটা আনন্দের বিষয়। যেমন ধরেন টয়লেটে প্রবেশ করা, টয়লেট পর্যন্ত হেঁটে যাওয়া, টয়লেটে প্রবেশ করা, টয়লেট ধরা, নিজের ক্লোথ খুলে তারপর সুন্দর মতো বসা, ডাইপার ছাড়া, শিডিউল টাইমটা মেনটেন করা, প্রত্যেকটা জিনিসেই যাতে আমরা রেইনফোর্সমেন্ট বা পুরস্কারের ব্যবস্থাটা অবশ্যই রাখি, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং কোনো রকম কোনো নেগেটিভ ইন্টারাকশন করা যাবে না, যেমন বাচ্চাকে জোর করা, বাচ্চার হাত জোর করে চেপে ধরা, তারপর হচ্ছে কোনো ফ্রাস্ট্রেশন করা বা কোনো পানিশমেন্ট দেয়া বা কোনো রকম ভয় দেখানো। এবং এনভায়রনমেন্টটা অনেক বেশি কমফোর্টেবল রাখতে হবে যাতে করে বাচ্চাটা কমফোর্টেবল ফিল করে। মনে করেন পায়ের কাছে একটা টুল দেয়া যেতে পারে, বাচ্চাটার কাছে যদি পায়ের সাপোর্ট না থাকে একটা টুল দেয়া যেতে পারে। লাইটিং এর ব্যাপারে আমরা কেয়ারফুল থাকতে পারি, স্মেলের ব্যাপারে কেয়ারফুল থাকতে পারি। অনেক সময় ভিজা টয়লেট থাকলে বাচ্চাদের কষ্ট হয়, আমরা সেক্ষেত্রে বাথরুমটা ড্রাই রাখতে পারি। যতটা বাচ্চার জন্য ইজি হয় আমরা বাচ্চাকে সেভাবে করেই এনভায়রনমেন্টটা ওভাবেই দেওয়ার চেষ্টা করব। আপু একটা কোয়েশ্চেন করব। প্লিজ প্লিজ ওটা প্লিজ। কোয়েশ্চেনটা মানে পার্সোনাল কোয়েশ্চেন, যেহেতু আমার বাচ্চার বিষয়ে, সেহেতু আর কি আমার বাচ্চার বয়স 10, বাট সে না এখনো লজ্জাটা বুঝে না ওইভাবে। ধরেন টয়লেট ট্রেনিং আমি তো এতদিন ধরে ওইভাবে তো শিডিউল মেনটেন করে টয়লেট ট্রেনিং শিখাইনি, আমি আমার মতো করে ওকে টয়লেট ট্রেনিং শিখিয়েছি। সে বাথরুমটা খোলা রেখেই টয়লেট করে। যেহেতু ইনসিকিউরিটি আমিও ফিল করি যে ভিতর থেকে আবার যদি না বেরোতে পারে তাহলে আমি সিকিউরিটি লাগাতে বলিনি আর কি, এখনো বলিনি। সে ওভাবে করে, কিন্তু টয়লেটের বাইরে সে প্যান্ট খুলে ফেলে, এমন দেখা যায় যে আত্মীয় স্বজন আসছে ওদের সামনেও সে খুলে ফেলে। এখন কিভাবে যে ওকে লজ্জাটা বুঝাবো এটাই বুঝতে পারি না। আপু প্রথমত আমি তো আপনার বাচ্চাকে দেখিনি,
তো এটার লজ্জাটা আসলে জি আপনাকেই ওভাবে শিখাতে হবে, এবং ওইটা হচ্ছে প্রাইভেট পার্টস কি পাবলিক কি, ওইটা আসলে পুরাটা বলতে গেলে আরেকটা টপিক। আপনি জিনিসটা জি আস্তে আস্তে করে শুরু করেন, এবং আমি রিকোয়েস্ট করবো কি আপনি কোনো বিহেভিয়ার প্রফেশনালের সাহায্য নিয়ে তারপর আপু কাজটা করেন, কারণ আপু না দেখে যদি বলি ব্যাপারটা না আনইথিক্যাল হ্যাঁ হবে, হয়তো বা দেখা যাবে আপনার বাচ্চার জন্য উপকারের চেয়ে ক্ষতি হবে। তাই আমি আসলে এই ব্যাপারে কোনো কমেন্ট। এমনিতে আপু, এমনিতে টয়লেট ট্রেনিং এর মধ্যে কি এটা আছে না যে সবার সামনে ড্রেস খোলা যাবে না, এইসব আপু এসব এটা কিন্তু আছে আমরা নাকি? টয়লেট ট্রেনিং এর এখানে শুরু থেকেই বলেছি যে বাচ্চার বাথরুম হ্যাঁ আমরা শুরু থেকেই চাপিয়ে রাখবো, আমরা কিন্তু খোলার কথা আপু বলিনি। আর যেহেতু আপনি হ্যাঁ অলরেডি খোলা রেখে শিখিয়ে ফেলেছেন, তার মানে হ্যাঁ। ওকে এখন নতুন করে এটা আপু শিখাতে হবে। আচ্ছা। ওকে। জি আচ্ছা, তাহলে আরেকটা যেটা ব্যাপার, আমরা এখন আমাদের মূল আলোচনায় আসি, সেটা হচ্ছে বাচ্চা যখন আহ কোনো পছন্দ ভালো কাজ করবে, আমাদের পুরস্কারটা কিন্তু ইনস্ট্যান্ট দিতে হবে। হাই ফাইভ, স্মল স্ন্যাক, কোনো পুরস্কার বা হচ্ছে ট্যাবলেটের কাছে যাওয়া, যে কোনো কিছু খুব দ্রুত দিতে হবে। এবং বাচ্চার জন্য রুটিনটা যাতে একটা প্রেডিক্টেবল রুটিন হয়, আমরা যেটা করতে পারি টয়লেট ট্রেনিং এর পাশে কোনো ভিজুয়াল শিডিউল রেখে দিতে পারি, ফার্স্ট দেন বোর্ড রেখে দিতে পারি যে প্রথমে যদি তুমি টয়লেট করো তোমাকে পরে এটা দিব। ভিজুয়ালি যখন থাকবে বাচ্চার জন্য জিনিসটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আমরা টাইমারের ব্যবহার করতে পারি যে তুমি যদি এতক্ষণ বসো তোমাকে আমি এটা ওটা দিব, এই ব্যাপারটাও যাতে ওই টাইমারটা থাকলেও দেখতে পারবে। এবং সেম সিকোয়েন্স আমরা প্রত্যেক দিন করব, তাহলে যেটা হবে যে ওর অ্যাংজাইটিটা আস্তে 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 কমে যাবে। আচ্ছা, এখন অনেক বাচ্চাদের এরকম থাকে যে বাথরুমে ঢুকতেই চায় না। আমি এরকম আমার কিছু বাচ্চার ক্ষেত্রে পেয়েছি যে বাথরুমে একদম ঢুকতে চায় না। ওইটার জন্য কিছু আলাদা স্লাইড আছে, সেটা আমরা এখন একটু যাব, সরি। একটু সময় দিবেন। আচ্ছা, আর একটা যেটা ঘটনা হয়, যে যেটা বললাম যে আমি একটা বাচ্চা ডিল করেছিলাম, যেই বাচ্চাটা হচ্ছে বাথরুমে একদমই ঢুকতে চাইতো না। তো ওর ক্ষেত্রে জিনিসটা এত বেশি ট্রমা হয়ে গিয়েছিল যে ও যখনই আপনার হলো বাথরুমের কাছাকাছি কোনো কিছু দেখতো, তখনই ও হচ্ছে মনে করেন যে বাথরুমের সামনে নেওয়া ওর জন্য অনেক ট্রমা ছিল। তো আমি আমার ওই এক্সপিরিয়েন্স থেকে, যদি আপনাদের কোনো বাচ্চাদের মধ্যে বাথরুমের এই ব্যাপারগুলো অনেক মানে এইরকম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতার জন্য আমরা কিছু ডিসেন্টিজাইজেশনের স্টেপ গুলো দেখাচ্ছি, হোপফুলি আপনাদের সহযোগিতা হবে। যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, যদি কোনো বাচ্চার বাথরুমে ঢোকার মধ্যে অনেক বেশি ভয় কাজ করে, সেক্ষেত্রে আমরা দরজার কাছে 2 থেকে 5 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারি। যদি বাচ্চা এমন হয় যে বাথরুমের কাছে যেতেই চাচ্ছে না, আমরা টয়লেটের দরজার কাছে 2 সেকেন্ড করে দাঁড়িয়ে থাকতে পারি, এবং আস্তে 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 আমাদের দাঁড়ানোর মাত্রাটা বাড়িয়ে ফেলতে পারি। এবং যখন দাঁড়াবে তখন বাচ্চাকে প্রশংসা করা এবং ওর পছন্দের ব্যাপারটা বাচ্চাকে দিয়ে দেওয়া, পছন্দের কোনো খেলনা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এবং আমাদেরকে অনেক বেশি শান্ত থাকতে হবে যখন আমরা টয়লেট ট্রেনিং করাবো তখন। এবং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, বাচ্চা যখন বাথরুমের ভিতরে যাবে তখন আমরা একদম জিরো এক্সপেকটেশন নিয়ে থাকবো যে ও অনেকক্ষণ থাকবে, এভাবে না। যেমন আমাদের একটা বাচ্চা ছিল সেন্টারে, যাকে টয়লেটে নিলেই অনেক জোরে জোরে চিৎকার করতো। তো এইরকম কেস যদি আমরা পাই, এরকম কেস যদি আপনারা পান, তখন সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে আপনারা বাথরুমে প্রথমে যদি ও হেঁটে যায় এটাতেই ওকে অনেক পুরস্কার দিবেন, এবং খুব আস্তে 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 পুরস্কার দিয়ে দিয়ে ওর সময়টা বাড়াবো। হতে পারে প্রথমে গিয়ে জাস্ট দাঁড়ালো ন্যানো সেকেন্ড, আপনি সেই ন্যানো সেকেন্ডটাকেই পুরস্কৃত করবেন। তারপরে 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ড কয়েকদিন করার পর 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এভাবে আস্তে 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 করার মাধ্যমে কিন্তু আমরা সময়টা বাড়াবো। আমরা কিন্তু শুরুতেই কোনো মারামারি বা ধস্তাধস্তির ভিতরে কিন্তু টয়লেট ট্রেনিং এর ভিতরে যাব না। যেটা এখানেও বলা আছে যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, এবং এই সময়ে আমরা যখন বাচ্চাকে রাখবো, প্রয়োজনে আমরা বাচ্চাকে ওর পছন্দের পুরস্কারগুলো দিতে পারি। যেমন আপনার যদি এমন হয় যে বাচ্চাকে বাবল দেয়া বা কোনো কিছু দেয়া, বা বাচ্চার খেলনা পছন্দ, যে কোনো কিছু, বই পছন্দ, পাজল পছন্দ, আমরা এইভাবে করে কিন্তু বাচ্চার পছন্দের জিনিসটা দিতে পারি।
এবং আরেকটা যেটা সেটা হচ্ছে টয়লেট সিট যখন সে টাচ করবে টয়লেটের ঢাকনাটা, তখন এমনও হতে পারে যে জাস্ট 1 সেকেন্ডের জন্য সে ঢাকনাটা টাচ করেছে। ইনিশিয়ালি আমাদেরকে ওইটাকেই পুরস্কৃত করতে হবে এবং আস্তে 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 ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকাটাও কিন্তু সেম। প্রথমেই যে অনেক দাঁড়িয়ে থাকবে তা না, প্রথমে 1 সেকেন্ড 2 সেকেন্ড এভাবে করে করে আমাদেরকে দাঁড়িয়ে বাচ্চাকে রাখতে হবে এবং তারপর আস্তে আস্তে করে সে টয়লেটের সিটটা খুলে ওর মতো ও আস্তে আস্তে হচ্ছে ওর লেভেলে গিয়ে আমরা ছাড়বো। অনেক সময় আমরা খুলে বাচ্চাদেরকে ইনিশিয়ালি ফ্লাশিংটা দেখাই, অনেক বাচ্চা আছে যে ফ্লাশিংটা দেখতে খুব পছন্দ করে সেন্সরি ইস্যুর জন্য। ফেজ 3-তে গিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সে জামা কাপড় পরেই জাস্ট ওইখানেই বসলো 1 থেকে 2 সেকেন্ডের জন্য আস্তে আস্তে, এবং আমরা দেন আস্তে আস্তে ওকে হচ্ছে আহ বসার পরিমাণটা বাড়ালাম। এরপরে ওকে জুতা ছাড়া প্রথমে বসালাম। জুতা ছাড়া বসানোর পরে আমরা আস্তে আস্তে করে ওর প্যান্টটা সরিয়ে আস্তে আস্তে করে বসালাম। ফেজ 4-এ যখন সে টয়লেটে বসবে এইখানেও সেম, আমরা আস্তে আস্তে আমাদের টাইমটা বাড়াবো। প্রথমে যেটা বললাম 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড এভাবে আস্তে 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 বাড়িয়ে আমরা 1 মিনিট পর্যন্ত বাড়াতে পারি, বা এটা ডিপেন্ড করে আপনার বাচ্চার জন্য। এবং এনভায়রনমেন্টটা যতটা কাম এবং ফান রাখা যাবে তত কিন্তু আপনার বাচ্চার জন্য ভালো। এবং টয়লেটিং এর যে ফ্লাশ বা সাউন্ড, সেটা নিয়ে যদি বাচ্চারা ভয় পায় সেটার এক্সপোজারটাও আমাদেরকে কিন্তু আস্তে আস্তে দিতে হবে। এবং ফ্লাশটা কিন্তু অনেক দূর থেকে করতে হবে, কাছে গিয়ে কিন্তু ফ্লাশ করা যাবে না যদি বাচ্চা ভয় পায় তাহলে। আর যদি এমন হয় বাচ্চা এনজয় করছে, আপনি তখন ফ্ল্যাশ কাছ থেকে করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং ফ্লাশ যখন হবে ওটাকে খুব আনন্দের সাথে সেলিব্রেট করা যেতে পারে। এবং যেটা আমি বললাম যে টাইমিং এর ব্যাপারটা আমরা হচ্ছে 15 থেকে 30 মিনিট হচ্ছে আপনার পরপর নিয়ে গিয়ে 1 থেকে 2 মিনিট পরপর বাচ্চাকে বসালাম। এবং যদি 1 ফোঁটা পিও করে ওইটাকেই আমরা অনেক বেশি পুরস্কৃত করলাম যে ওয়াও তুমি অনেক সুন্দর পি করেছো। এবং আমরা যেটা করতে পারি যে ওর এই যে শান্ত থাকার যে আচরণ সেইটাকে আমরা হচ্ছে আরো পুরস্কৃত ভার্বালি বা হচ্ছে ট্যানজিবল আইটেম দিয়ে করতে পারি। ওভারঅল আপনাদের এই ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন পর্যন্ত প্লিজ আমাকে জিজ্ঞাসা করেন। এতটুক পর্যন্ত আমরা যা যা পড়েছি কোনো কোয়েশ্চেন আছে কিনা? যে আমি তো অনেক কোয়েশ্চেন করলাম, আবার কিছু এক্সপিরিয়েন্সও শেয়ার করলাম। না, ভালো লেগেছে সব মিলিয়ে। আমরাও আমাদের সেন্টারে অনেক ক্লায়েন্টকে দেখেছি যে ওরা বাথরুম নিয়ে একটা ট্রমা থাকে, ওরা যেতে চায় না, পরবর্তীতে বিভিন্ন ভাবে করতে হয়, ডিসেন্ট্রালাইজেশন করতে হয়। সো খুব ভালো লেগেছে যতটুকু আমরা দেখেছি এখানে। আমার কোনো কোয়েশ্চেন নেই, অন্য কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি করেন। ওকে, আর একটা যেটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ট্রেনিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু, তো ওভারঅল যে ব্যাপারগুলো আছে প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে আমাদের কিন্তু করানো যেতে পারে। এই স্টেজে আমি একটা কাজ করতে চাচ্ছি, আপনাদেরকে আমি একটা রিসার্চ পেপার শেয়ার করতে চাচ্ছি, একটু সময় দিবেন। আমি পার্সোনালি চাচ্ছি রিসার্চ পেপারটা আপনারা একটু পড়েন। রিসার্চ পেপারটা আমার পার্সোনালি অনেক ইন্টারেস্টিং লেগেছে, কারণ ওইখানে টয়লেট ট্রেনিং এর রেডিনেস এর আগে অনেক ব্যাপার নিয়ে খুব ডিটেলস আলোচনা করা হয়েছে। তো আমি চাচ্ছি আপনারা ওইটা একটু পড়েন, একটু সময় দিবেন আমাকে। আমি আপনাদেরকে গ্রুপ করে দিব। এই যে এটা। আমি আপনাদের গ্রুপে হলো এটা শেয়ার করে দিচ্ছি। সবাইকে রিসার্চটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন।
আমি আপনাদেরকে আম, একটু সময় দিলাম। ওকে, তো আমি আপনাদেরকে এখন মূলত হচ্ছে আম, একটু কষ্ট করে দুটো গ্রুপে ভাগ করব। তো দুটো গ্রুপে ভাগ করলে আপনারা দুজন গ্রুপই যে রিসার্চ পেপারটা আছে সেটা একটু দয়া করে পড়বেন। পড়ার পর আমি আপনাদের হচ্ছে আধা ঘন্টার মতো সময় দিব। সবাই জিনিসটা আলোচনা করে পড়ে নোট করবেন, এবং আমি চাবো যে আমরা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি, কারণ এই রিসার্চ পেপারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা সবাই, আমাদের এখানে যেটা হয় যে আমরা সবাই হচ্ছে টয়লেট ট্রেনিং এর কিভাবে শুরু করব এটা নিয়ে, মানে কি বলবো, একবারে নিয়ে টয়লেটে বসাই, কিন্তু আগের প্রিপারেশন নিয়ে আমরা মূলত কেউ কথা বলি না। যার জন্য এই রিসার্চ পেপারটা দেয়া। তো সবাই কি রিসার্চ পেপারটা পেয়েছেন? একটু জানাবেন প্লিজ। জি, পেয়েছি, আমাদের গ্রুপে পেয়েছি। ওকে ওকে। আমি, হোয়াটসঅ্যাপে আপু? জি জি কোথায়? জি, হোয়াটসঅ্যাপে একটু চেক করুন। হোয়াটসঅ্যাপ। টয়লেট ট্রেনিং এর সি ইভেন্টে যারা যারা আছেন তারা তারা পেয়ে যাবেন। তো সেই টয়লেট ট্রেনিং এর পেজে আছে। তো আমি হচ্ছে আপনাদেরকে এখন দুটো গ্রুপে ভাগ করব। আপনারা দুই গ্রুপই শুরু থেকে শেষ পর্যন্ত টয়লেট ট্রেনিং এর পুরোটা পড়বেন। একটু সবাই মনোযোগ দিয়ে শুনি। এবং আপনাদের সময় থাকবে 9টা 30 পর্যন্ত। আপনারা 30 মিনিট সেই পুরো টয়লেট ট্রেনিং এর শীটটা পড়ার পরে এসে আমাদের কাছে একটু আলোচনা করবেন যে কি কি পড়লেন। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটু পড়বো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সবাই গ্রুপে জয়েন করি। আর টয়লেট ট্রেনিং এর শীটটা তো সবাই পেয়েছেনই, রেডি? একটু জয়েন করতে হবে সবাইকে। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আধা ঘন্টা টাইম আছে আমাদের। টয়লেট ট্রেনিং এর রিসার্চটা একটু পড়বো, পড়ে একটু আপনাদের মতো নোট করবেন। আমরা আধা ঘন্টা পরে এটা নিয়ে ডিসকাশন শুনবো আপনাদের, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারেন আমাকে। ওকে, কারো বোধহয় কোনো কোয়েশ্চেন নাই। আপনারা কি কোনো গ্রুপে ঢুকতে পারছেন এরকম? আপু আপনি আহ
পুরো টয়লেট ট্রেনিং এর রিসার্চ পেপারটা পড়বো, পড়ে সবাই সবার মতো পার্সোনালি নোট নেবেন, 1/2 টাইম। 9টা 30-এ আমরা একত্র হয়ে সবার কাছ থেকে আপনাদের কথা শুনবো। ওকে, কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন। আসসালামু আলাইকুম আপু, একটু গ্রুপে দেখবেন, একটা হলো রিসার্চ দিয়েছি, ওইটা একটু পড়তে হবে আপু।
কেমন লাগলো? আমরা একটা গ্রুপ ওয়ার্ক করলাম, সবাই হ্যাঁ, অনেক কষ্ট করলেন। একটু আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি, গ্রুপ 1 এবং 2 একে একে সবার কাছ থেকে যে কি কি পড়লাম, কি কি বুঝলাম, একটু আমরা শেয়ার করি প্লিজ। তো আমি একটু বলবো। জি জি, প্লিজ প্লিজ। আপু, আসসালামু আলাইকুম। এখানে আপু আমরা মোটামুটি 18টার মতো পয়েন্ট পেয়েছি। তো তার মধ্যে একটা পয়েন্ট হলো মেডিকেল কন্ডিশন রিস্ক, তারপর সেকেন্ড হলো রিস্ক, মানে আমি একটা একটা করে বলে যাচ্ছি। রিস্ক অ্যাসেসমেন্ট, ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স, বিহেভিয়ার, ইন্টেন্সিটি, আমি তো এগুলো এখানে যে পড়তে পারছি না, যাই হোক, এনভায়রনমেন্ট, সাপোর্ট স্টাফ, চয়েস টু পার্টিসিপেট, কনসেন্ট, আপু একটু অ্যাবসেন্ট। ভেঙে ভেঙে বলেন, মানে এমন ভাবে বলেন যে আমি ধরেন নিজের কেউ না, একটু ভেঙে ভেঙে বাংলায় বুঝিয়ে বলেন, শুধু টান না বলে, বা যিনি বাংলায় বুঝিয়ে বলতে আচ্ছা পারেন তিনি একটু বলেন। জি জি। আচ্ছা আমি একটু আমি নিজের লেখা আপু নিজেই পড়তে পারছিলাম না, যাই হোক একটু বুঝিয়ে বলছি। আমরা এখানে মোটামুটি 18টা পয়েন্ট পেয়েছি এই রিসার্চ পেপারটাতে। তার মধ্যে আমরা টয়লেট ট্রেনিং শেখানোর জন্য কিছু, মানে আমাদের পুরো একটা গাইডলাইন এটা। তো আমরা এখানে পেয়েছি, প্রথমটা পেয়েছি মেডিকেল কন্ডিশন। সেখানে বলা হচ্ছে টয়লেট ট্রেনিং করার আগে আমাদের মেডিকেল কন্ডিশন কোনো আছে কিনা সেটা একটা স্ক্রিনিং করে নিতে। তারপরে বলা হয়েছে যে রিস্ক অ্যাসেসমেন্ট, মানে কোনো রিস্ক আছে নাকি সেটা আমাদের দেখতে হবে টয়লেট ট্রেনিং করানোর ক্ষেত্রে আর কি। তারপর হলো এনভায়রনমেন্ট, তারপরে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। এটা আমি ঠিক মানে পুরোপুরি বুঝতে পারি নাই। তো এনভায়রনমেন্ট যেটা বলা হচ্ছে যে প্রশিক্ষণের পরিবেশটা, সুবিধা, সেটিংস এর চ্যালেঞ্জ আমাদের দেখতে হবে, যে এনভায়রনমেন্ট কি বাচ্চার সাথে ওকে আছে কিনা। তারপর সাপোর্ট স্টাফ একটা পয়েন্ট আছে, সেটা হলো মানে প্রশিক্ষণে জড়িত যে দল, আমি করছি কিংবা কেয়ার কিপার করছে কিংবা বাবা মা করছে, যেই করছে তাদের দায়িত্বগুলি তারা ঠিক মতো বুঝছে কিনা, কিংবা তাদেরকে তারা ঠিক মতো বাচ্চার সাথে বিহেভিয়ার করছে কিনা। একটা সাপোর্ট তাদের আহ তাদের মনোভাব সেরকম আছে কিনা, তারা আন্তরিক কিনা, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে আমার কাছে। তারপর চয়েস টু পার্টিসিপেট, শিশুর স্বেচ্ছা অংশগ্রহণ আছে নাকি আমি তাকে প্রেশার করছি। এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু এই ব্যাপারে দেখলাম, যে বাচ্চার মানে থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। হ্যাঁ, তারপর কনসেন্ট, কেয়ার গিভারের কনসেন্টটা আমাদের এখানে একটা উল্লেখযোগ্য পার্ট, যে কেয়ার গিভার আমাকে কনসেন্ট দিচ্ছে কিনা যে আমি বাচ্চাকে টয়লেট ট্রেনিং করাবো। তারপর অ্যাসেন্ট ব্যাপারটা হলো শিশুর মানে ইঙ্গিত ভিত্তিক সম্মতি বা অংশগ্রহণের ইচ্ছাটা, এটা আমাদের গুরুত্ব দিতে হবে, যে বাচ্চা কি শো করতে পারে কিনা, বুঝাতে পারে কিনা। ডাটা কালেকশনের ব্যাপারটা আমি পুরোপুরি বুঝি নাই। ডাটা কালেকশন এখানে একটা ব্যাপার আছে, যে ডাটাগুলি আমাদের কালেকশন করতে হবে। আর ইনরিসিস এবং ইনকোপ্রেসিস বলে একটা পয়েন্ট আছে, যেটার মধ্যে মানে দুইটাই হলো আমাদের দেখতে হবে। যে ইনভেসিস মানে হলো বাচ্চার অজান্তে বা নিয়ন্ত্রণ ভাবে বা বাচ্চা পেশাব মানে বাথরুম করছে কিনা, টয়লেট করছে কিনা। যেটা হলো বাচ্চা মানে হঠাৎ করে প্যান্ট ভিজিয়ে ফেলছে কিংবা, তো এটা একটু দেখতে হবে যে বাচ্চা কি অজান্তেই করছে কিনা। যেটা মেডিকেল কন্ডিশন হতে পারে বাচ্চার কোনো প্রবলেম থাকতে পারে। আর ইনক্রোপেসিস ইনক্রোপ্রেসিস যে ব্যাপারটা, সেটার মতো নিয়ন্ত্রণহীন ভাবে বাচ্চা যে ধরতেই পারছে না, হয়তো বা টয়লেটটা, হয়তো বাচ্চার অতিরিক্ত কনস্টিপেশন আছে কিংবা অন্য কোনো শারীরিক সমস্যা থাকতে পারে, মেডিকেল কন্ডিশন থাকতে পারে। তো এটাও আমাদের ফলো করতে হবে আর কি। তারপরে আছে পরে আছে কমিউনিকেশন ট্রেনিং আছে। হ্যাঁ, কমিউনিকেশন ট্রেনিংটা হলো ফাংশনাল কমিউনিকেশন করতে হবে। বাথরুমে যাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব, বাচ্চার রিকোয়েস্টটা বুঝতে হবে। টয়লেটিং করাতে যাচ্ছি, সেই কমিউনিকেশনটা বোঝানোর জন্য আমাদের একটা কমিউনিকেশন ট্রেনিংটা, মানে বাচ্চাকে বোঝাতে হবে যে আমি এখন তোমাকে টয়লেট নিয়ে যাব, এই জিনিসটা আর কি। আর আছে হলো ইন্টারফিয়ারিং বিহেভিয়ার, 13 নম্বর পয়েন্ট। ইন্টারফিয়ার বিহেভিয়ার হলো টয়লেট ট্রেনিং এ যখন যেই সব আচরণগুলি আমাদের বাধা সৃষ্টি করে, যে বাচ্চা হয়তো বাথরুমে ঢুকবে না, কিংবা কোনো আচরণ যেটা হয়তো বাচ্চা করছে, বাচ্চা বাথরুমে না ঢোকার জন্য কিংবা বাথরুমে না যাওয়ার জন্য। তো সেইগুলি আমাদের আগে থেকে একটু বুঝে নিতে হবে যে আমরা কি করব। এই এই বাধাটা ওভারকাম করার জন্য আমরা কি করব। বাচ্চা যে যাচ্ছে না, এটা যে একটা খেলার কথা বলেছিলেন, যে বাচ্চাকে নিয়ে যে টয়লেটে বসে হয়তো আমি কিছু একটা রেইনফোর্সমেন্ট দিলাম, বাচ্চা যাতে ইন্টারেস্ট ফিল করবে। বাচ্চা হয়তো ভয় পাচ্ছে বাথরুমে ঢুকতে, কিংবা বসে থাকতে হয়তো সে ভয় পাচ্ছে, কিংবা অনেক রকম আচরণ শো করতে পারে। তারপর আছে কেয়ার গিভার কোলাবোরেশন একটা আছে, যে কেয়ার গিভার কোলাবোরেশন হলো আহ আমার কাছে এটা মনে হচ্ছে যে আমি তো যে যার সাথে কাজ করবো তার তো ওই কোলাবোরেশনটা আমার থাকতে হবে। পুরো ব্যাপারটা পড়তে পারি নাই আপু এখনো। আরেকটা পয়েন্ট হচ্ছে 16 নম্বর পয়েন্ট হচ্ছে প্রিফারেন্স। হ্যাঁ, প্রিফারেন্সের মধ্যে আমাদের চয়েস মেকিং থাকতে হবে। আর এই তো। আর আইটি আইটিটিপি আইটিটিপি হলো আইটিটিপি প্রপোজাল হলো ইন্টেন্সিভ টয়লেট ট্রেনিং প্ল্যান।
তো আমরা কিভাবে প্ল্যানিং করছি সেটা পুরোপুরি একটা পেপারে থাকতে হবে। আর তারপর ডেটা কালেকশন একটা আছে, এরপর আছে কনক্লুশন। বুঝতে এই তো পেরেছি। 19টা পয়েন্ট। জি জি, আরো যদি কেউ থাকতেন একটু শেয়ার করতেন। সেম কথা বললেও সমস্যা নাই, আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে একটু শুনতে, বা আজকের টয়লেট ট্রেনিং এর আগে যে বাচ্চাকে রেডি করতে হয় এই কনসেপ্টটা আমাদের সবার জানা ছিল কিনা, আবার কনসেন্ট নিতে হয় এটা সবার জানা ছিল কিনা, আমি একটু ডিটেলসে শুনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। ফাহমিদা আপু, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপু খুব সুন্দর করে শেয়ার করেছেন। তো আমি যতটুকু সামারি করতে চেষ্টা করেছি, আমি সেতটুকু তুলে ধরতে চেষ্টা করছি আপনাদের সামনে। মূলত হচ্ছে এটা যদি দেখি যে আপনার টাইটেলটা ছিল বিফোর দ্য পটি পার্টি প্রিপারিং প্র্যাকটিশনার ফর টয়লেট ট্রেনিং। এই রিসার্চে আমরা যেটা দেখতে পাই মূলত হচ্ছে এখানে ASD, নিউ ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি, ইথিক্স, কন্টিনজেন্স অ্যান্ড ইনকন্টিনজেন্স এবং টয়লেট ট্রেনিং এই বিষয়গুলোতে ফোকাস করা হয়েছে। বিশেষ করে আলোচনার শুরুতেই এখানে বিশেষ করে ASD আক্রান্ত যা ASD যারা আছে বাচ্চারা, যারা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে পড়ে, তাদের সেন্সিটিভিটি নিয়ে কথা বলা হয়েছে। তারপরে ওনারা ফোকাস করেন ITTP অর্থাৎ ইন্টেন্সিভ টয়লেট ট্রেনিং প্রোগ্রামের দিকে ওনারা ফোকাস করেন। তো এই ক্ষেত্রে ওনারা বেশ কিছু প্রস্তুতিমূলক ধাপের কথা উল্লেখ করেছেন, যেটা আমাদের ফাহমিদা আপু অলরেডি আমাদের সামনে বলেছেন। বিশেষ করে মেডিকেল বিবেচনা, ঝুঁকি মূল্যায়ন, যাকে আপনাকে রিস্ক অ্যাসেসমেন্ট যেটাকে বলা হচ্ছে, কেয়ার গিভার অ্যাসিস্ট্যান্স, অ্যাসেন্ট, ডাটা কালেকশন, এই বিষয়গুলোর উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। অনেক সময় ওনারা আরেকটা বিষয় বলেছেন যে অনেক ক্ষেত্রে টয়লেট ট্রেনিং কার্যকর হয় না যখন এটা চাইল্ড স্ট্যান্ডার্ড হয় না, বাচ্চাদের যার জন্য যেরকম প্রয়োজন একদম স্ট্যান্ডার্ড অনুসারে সেরকম যখন না হয় তখন এটা কার্যকর হয় না, যখন হয় তখন কার্যকর হয়। বিশেষ করে ওনারা রিসার্চ যেটা দেখিয়েছেন, মেডিকেল আমাদেরকে যখন টয়লেট ট্রেনিংটা আমরা স্টার্ট করব তার আগে অবশ্যই আমাদেরকে চিকিৎসাগত অবস্থা, বিশেষ করে তার কোন ধরনের কোষ্ঠকাঠিন্য, মূত্রনালীর সমস্যা, ওষুধ সেবন, প্লাস এই রিলেটেড তার কোনো আচরণগত কোনো প্রবলেম আছে কিনা সেগুলোর দিকে ফোকাস করতে হবে। বিশেষ করে প্রয়োজন হলে আমাদেরকে থেরাপিস্টদের এবং প্লাস কেয়ার গিভার প্যারেন্টসদেরকে একটা যৌথ পরামর্শের ভিত্তিতে মেডিকেল টিমের সাথে সাক্ষাৎ করা বা তাদের পরামর্শ নেওয়া। আর যদি আমরা মেডিকেল বিষয়টাকে একদম মেডিকেল সায়েন্সকে একদম বিবেচনা না আনি, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফল নাও আসতে পারে। তো এক্ষেত্রে মেডিকেল সায়েন্স বিষয়টাকে আমাদের বিবেচনায় আনতে হবে। ঝুঁকি মূল্যায়নের বিষয়টাকেও এখানে ওনারা ফোকাস করেছেন। বিশেষ করে বলেছেন যে রিস্ক অ্যাসেসমেন্ট, আমরা যখন ITTP স্টার্ট করব তখন অবশ্যই আমাদেরকে পরিবেশগত, আচরণগত, বিশেষ করে স্টাফ এফিসিয়েন্সি এবং তার পরিবেশের বিষয়গুলোকে আমাদেরকে ফোকাস রাখতে হবে। আর আমাদেরকে সবসময় একটা বিষয় ফোকাস করতে হবে যেন ন্যূনতম ঝুঁকি রেখে কাজ করা যায়। আর আমাদেরকে অবশ্যই অংশগ্রহণের স্বাধীনতা, বিশেষ করে চয়েস টু পার্টিসিপেন্টের বিষয়টা এখানে রাখা হচ্ছে। ক্লায়েন্টের কাছ থেকে ইনফর্ম কনসেন্ট আমরা যেটাকে বলছি আমাদের ভাষায়, তাদের কাছ থেকে এক ধরনের পারমিশন নিয়ে আনা। অবশ্যই তাদের কাছ থেকে, তাদের প্যারেন্টসদের কাছ থেকে আমাদের এই বিষয়টা নিয়ে একটা পারমিশন কালেক্ট করতে হবে ওনাদের কাছ থেকে। পাশাপাশি আমাদেরকে সাপোর্ট টিম যারা আছেন তাদেরকেও আমাদের সাথে রাখতে হবে। টয়লেট ট্রেনিং এর জন্য রেডি কিনা এই বিষয়টাকে আমাদের ফোকাস রাখতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি। পাশাপাশি ডাটা কালেকশনের একটা বিষয় ফোকাস থাকে এখানে। আমরা তো জানি যে যখন বাচ্চারা বিভিন্ন ধরনের বিহেভিয়ার শো করে বা কখন টয়লেটে যাচ্ছে, ক্ষেত্রে টয়লেটের ডিউরেশনটা কতক্ষণ পর পর নিচ্ছি, তার প্যান্ট হোয়াইট ছিল নাকি ড্রাই ছিল, এই বিষয়গুলোকে আমাদের অবশ্য এখানে বিবেচনা রাখতে হবে ডাটা কালেকশন করার ক্ষেত্রে। পাশাপাশি এখানে আরেকটা বিষয় ফোকাস করা হয়েছে, সেটা হচ্ছে ইন্টারফেয়ারিং বিহেভিয়ার, অর্থাৎ যখন বাচ্চাদেরকে টয়লেট ট্রেনিং চলাকালীন সময় তারা কোনো কান্না করে কিনা, রিফিউজাল করে কিনা, অ্যাভয়েডেন্স শো করে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে খুব সুন্দর করে আমাদেরকে ফোকাস করতে হবে এবং এগুলো আমাদের ডাটা কালেকশন যে প্রসিডিউর সেখানে ইনক্লুড করতে হবে। তারপর হচ্ছে কেয়ার গিভারের সহযোগিতা
এবং কোনো একটা ভালো কাজ করলে যখন সে পজিটিভ রেসপন্স করবে সেক্ষেত্রে তাকে রিইনফোর্সমেন্টের ব্যবস্থা করা, যে বিষয়টা অবশ্যই অলরেডি আমাদের টিচার বলেছেন। পাশাপাশি এখানে একটা মাল্টিডিসিপ্লিনারি টিমের কথা বলা হয়েছে, বিশেষ করে শিক্ষক, এসএলটি বা ওটি যারা আছেন সকলকে এই প্রোটোকলে আনতে হবে, এনে মোটামুটি ভাবে আহ সবার অনুসারেই কাজ করতে হবে। এবং অবশ্যই তার ফাইনাল যে ডাটা কালেকশন আমাদের কাছে রাখতে হবে, এবং তার একটা ফাইনাল রিপোর্ট যা আছে সেটা আমাদেরকে উপস্থাপন করতে হবে। বিশেষ করে আমাদের যারা থাকবেন, আমরা যারা থেরাপিস্ট আছি তাদের যে সুপারভাইজার আছে তার কাছে উপস্থাপন করতে হবে। এই ছিল মোটামুটি ভাবে আমার সেশনস, আমার আজকের আলোচনার একটা সামারি। থ্যাংক ইউ সাইদ ভাইয়া, অনেক সুন্দর করে বললেন। আর কেউ কিছু শেয়ার করতে চাচ্ছে কিনা? যদি কারো মনে হয় যে আমার কাছে ইনফরমেশনটা আছে, আমি এটা শেয়ার করতে চাচ্ছি বা আমার এরকম লেগেছে, প্লিজ শেয়ার করতে পারেন। ওকে, আমি আপনাদেরকে কিছু কোশ্চেন করেছি। আমি রিকোয়েস্ট করব যে কোশ্চেনগুলোর উত্তরটা একটু আমাকে পার্সোনালি অথবা গ্রুপে যে যেভাবে পারেন আমাকে করবেন। আর আমাদের লাস্ট কিছু স্লাইড বাদ আছে, সেটা নিয়ে আমরা আবার চলে যাচ্ছি আমাদের স্লাইডে। আমি আপনাদের কিছু কোয়েশ্চেন করেছি, আমি রিকোয়েস্ট করবো যে কোয়েশ্চেন গুলো একটু আমাকে দেওয়ার জন্য, বা আপনাদের এনি ফিডব্যাক। তাহলে আপনাদের ফিডব্যাক পেলে আমরা মূলত আরো ইমপ্রুভ করতে পারবো বা আরো বেটার করে আপনাদের কাছে আমাদের ব্যাপারগুলো প্রেজেন্ট করতে পারবো। খুব ভালো হয় আপনাদের যে কোনো ফিডব্যাক। আচ্ছা, নেক্সট যে যে ব্যাপারটা সেটা হচ্ছে এবি প্রিন্সিপাল গুলো ইউজ করে কিভাবে আমরা ডিসেন্টিসাইজেশন করতে পারি সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে প্রথমত বাচ্চাকে জোর করা যাবে না, বা বাচ্চাকে ডাউন ফিল করে ভয় দেখিয়ে আমাদের টয়লেট ট্রেনিং করানো যাবে না। শেপিংটা ব্যবহার করতে হবে, এবং যেটা বললাম যে বাচ্চার সাথে আনন্দের মুহূর্তের সৃষ্টি করে, ফান অ্যাক্টিভিটি সৃষ্টি করে পেয়ারিং করতে হবে। এবং যখনই ভয় শুরু হবে, আমরা দেখতে পারবো যে বাচ্চার মধ্যে ট্রমা চলে আসছে, ওই জায়গায় আমরা এটা স্টপ করে দিব। এবং আমরা যেটা করব যে বাচ্চাকে ভিজুয়াল শিডিউলের মাধ্যমে বাচ্চাকে সাধারণত আমরা টয়লেট ট্রেনিং করিয়ে থাকবো, এবং ফার্স্ট দেন বোর্ড ব্যবহার করব। ফার্স্ট দেন বোর্ড ব্যবহার করলে যেটা হবে, আমরা সবাই জানবো যে শুরুতে এটা করতে হয়, পরে ওটা করতে হয়। তো এবং বাচ্চার জন্য জিনিসটা কিন্তু অনেকটা সুবিধা হবে। তো ওভারঅল যে প্ল্যান সেটা হলো, বাথরুমের মধ্যে ঢুকে আপনার মনে করে যে ওই যে যেটা বললাম 10 সেকেন্ড থাকা, তারপর টয়লেটে 15 সেকেন্ড থাকা, গান গাওয়া, একটা টেন্টেটিভ একটা প্ল্যান দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কাপড় পরে কিছুক্ষণ থাকা, কাপড় খুলে কিছুক্ষণ থাকা, প্যান্ট খুলে থাকা, এবং আস্তে আস্তে আমাদের টাইমিংটা বাড়ানো। তো মোটামুটি শিডিউল টাইপ হচ্ছে 3 ধরনের। আম, একটু সময় দিবেন। 3 ধরনের শিডিউল টাইম। একটা হচ্ছে টাইম বেসড বা ইন্টারভাল বেসড শিডিউল, যেখানে মূলত আমরা 30 বা 60 সেকেন্ডের মধ্যে, 60 মিনিটের মধ্যে বাচ্চাকে একবার ওয়াশরুমে নিয়ে যাই। এটা মোটামুটি বাচ্চাদের জন্য ভালো কাজ করে। ইভেন্ট বেসড শিডিউল যেটা, সেটা হচ্ছে মনে করেন বাচ্চাকে ওয়াশরুমে যাওয়ার আগে, মানে ঘুম থেকে ওঠার পর, বা খাবার বা স্ন্যাক্স এর পরে, বা মানে এক একটা ইভেন্টের আগে, ঘুমোতে যাওয়ার আগে, এভাবে করে করে বিভিন্ন ইভেন্টের আগে, স্পেসিফিক ইভেন্টের আগে বাচ্চাকে ওয়াশরুমে নিয়ে যাওয়া। আবার আরেকটা হচ্ছে হাইব্রিড শিডিউল, যেখানে মূলত টাইম বেসড এবং ইভেন্ট বেসড শিডিউলটা কম্বাইন করে একসাথে কাজগুলো করানো হয়। এবং আমরা যখন বাচ্চার সাথে টয়লেট ট্রেনিংটা করাবো, তখন আমাদের সিম্পল এবং কনসিস্টেন্ট ব্যবহার ইউজ করতে হবে, এবং এমন এমন ওয়ার্ডিং আমরা ইউজ করব যেটা আমরা পাবলিকলিও সবাই ব্যবহার করতে পারবো, বা যেটা বাচ্চার জন্য ফ্রেন্ডলি। পটি, সিট, ফ্লাশ, ওয়াশ হ্যান্ড, মানে অল্প অল্প ওয়ার্ডে। এবং আমরা অবশ্যই বাচ্চার সাথে অনেক বেশি প্রশংসামূলক বাক্য ব্যবহার করব, যে ওয়াও তুমি অনেক সুন্দর করেছো, ওয়াও পটি শেষ। যেমন আমি আমার বাচ্চার জন্য যখন ও পুপটা করতো ছোটবেলায়, তখন আমি ওকে এভাবে বলেছি, দেখো শান্তি, মানে আমি আমার মতো করে করেছি, আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন। এবং ফার্স্ট দেন মানে যেটা ইউজ করা যায়, প্রথমে পটি, তারপরে, এবং যদি অ্যাক্সিডেন্ট হয়েও যায় তাহলে যেটা করতে হবে যে আমাদেরকে হচ্ছে খুব রিল্যাক্স থেকে তারপরে জিনিসটা ডিল করতে হবে। অ্যাক্সিডেন্ট হলেই কিন্তু অস্থির হয়ে যাওয়া যাবে না। রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমিডিয়েট রেইনফোর্সমেন্টটা সবচেয়ে বেস্ট কাজ করে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে আমরা ইমিডিয়েট রেইনফোর্সমেন্টটা দেই, এবং যে কোনো ধরনের প্রোগ্রেস, সেটা ছোট হোক বড় হোক, আমাদেরকে কিন্তু সেটা সেলিব্রেট করতে হবে। এবং রেইনফোর্সমেন্ট যদি আমরা ব্যবহারও করি,
সেটা সময়ের সাথে সাথে আমাদেরকে ফেড আউট করতে হবে। আমরা বিভিন্ন ধরনের ভিজুয়াল সাপোর্ট যদি ব্যবহার করি ওয়াশরুমে বা ওয়াশরুমের দরজার কাছে বা বেসিনের কাছে হ্যান্ড ওয়াশের সময়, তখন কিন্তু বাচ্চার অ্যাংজাইটি রিডিউস করতে অনেকটা হেল্প হবে। এবং বাচ্চার অবজারভেশনাল লার্নিং কে আমাদের টয়লেট ট্রেনিং এর ক্ষেত্রে ব্যবহার করতে হবে। অবজারভেশনাল লার্নিং যখন ব্যবহার করব এবং বাচ্চা যখন সেই জিনিসটা কপি করে কাজ করবে, তখন কিন্তু বাচ্চার মধ্যে আপনার হচ্ছে ওই মানে কি বলবো, এটা একটা লার্নিং এরও কিন্তু পার্ট যে ও দেখে দেখে শিখছে কিনা। সেকেন্ড হচ্ছে, নাইট টাইমে যখন আমরা পটি ট্রেনিং করাবো তখন আমাদের ফ্লুইড ইনটেকের দিকে খেয়াল রাখতে হবে, যে বাচ্চাটাকে ঠিক ঘুমের 2 ঘন্টা আগে আমাদের মোটামুটি পানিটা যত কম দেয়া যায়, এবং ইফ রিকোয়ার্ড যদি আমাদের মনে হয় যে উঠিয়ে 1বার বা 2বার পি করাতে হবে, তাহলে এটা আমাদের অবস্থা বুঝে বুঝে বাচ্চাকে করাতে হবে। আবার কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে আমি শুনেছি বা দেখেছি, যখন ঘুমিয়ে থাকে তখন ওরা সাধারণত পি করে না, সারা রাতের পরে উঠে সাথে সাথে দেখা যায় দৌড়িয়ে টয়লেটে যায়। তো এটা মূলত বাচ্চার উপর ডিপেন্ড করবে যে ও কিভাবে রেসপন্স করছে। তো অভিভাবক হিসেবে যদি প্রয়োজন হয়, ঘুমের 2 ঘন্টা আগে আমাদের ফ্লুইড ইনটেকটা একটু ম্যানেজ করতে হবে আর কি। আর যদি প্রয়োজন হয় তাহলে ঘুম থেকে উঠিয়ে তাহলে 1বার বা 2বার নেওয়া যেতে পারে, ডিপেন্ডস অন অনেকগুলো সিচুয়েশন। এবং বাচ্চার রেইনফোর্সমেন্টটা কিন্তু আমাদের ফেজ করতে হবে। এবং অনেক সময় দেখা যায় কি, আমরা যে বাচ্চাদের সাথে কাজ করি ওদের ক্ষেত্রে টয়লেট ট্রেনিংটা শুধুমাত্র একটা ওয়াশরুমেই দেখা যায় ওরা খুব ভালো টয়লেট ট্রেন করতে পারে, কিন্তু অন্য ওয়াশরুমে না। স্পেসিফিক ভাবে একটা ওয়াশরুমে টয়লেট করে, অন্য ওয়াশরুমে না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন জায়গায় যাতে ও গিয়ে ওয়াশরুমে ইজিলি ইউজ করতে পারে সেইভাবে করে বাচ্চাদেরকে রেইনফোর্স করতে হবে, যাতে শুরু থেকেই আমরা একটা বাচ্চা জেনারেলাইজেশনের কাজটা করতে পারি। আচ্ছা, ডাটা কালেকশনের কথা একজন বলেছিলেন, বুঝতে পারেন নাই, আমি এই জন্য ডাটা কালেকশনের শীটটা নিয়ে এসেছি। মনে করেন আপনি ইন্টারভাল বেস শিডিউল ইউজ করছেন, যে আপনি হাফ এন আওয়ার পর পর বাচ্চাকে নিয়ে যাবেন। তো আমরা মূলত আমাদের সেন্টারে এইভাবে ইউজ করে থাকি, বা আমি পার্সোনালি এটা ইউজ করি, আপনাদেরকে দেখাচ্ছি আমি একবার, একটু দাঁড়ান। একটু দেখেন, সেটা হচ্ছে ধরেন 6টার সময় আপনি আপনার বাচ্চাকে ওয়াশরুমে নিয়ে গেলেন। আপনি যদি দেখেন প্যান্ট ড্রাই আছে, তাহলে আপনার লিখতে হবে ডি। যদি এমন হয় যে হচ্ছে পি করেছে, তখন ওই জায়গায় আমি পার্সোনালি প্লাস চিহ্নটা ব্যবহার করে থাকি। আপনি এখানে এইরকম যদি থাকে, তখন আপনি ডি ইউ দিতে পারেন, যে প্যান্টটা ড্রাই আছে এবং ইউ মানে হচ্ছে সে প্যানে ইউরিনেট করেছে, এখানে ডি ইউ। ধরেন 6:30টার সময় নিয়ে গেলেন, তখনও তার ড্রাই প্যান্ট ছিল, তার মানে আগে হবে ডি এবং তারপরে তার একটা বাওয়েল মুভমেন্ট হলো এবং ইউরিনেটও হলো, তাহলে হবে ডি ইউ এম বি। তো এইভাবে করে আমরা প্রত্যেক আধা ঘন্টা পর পর নিয়ে যাব এবং যে জিনিসটা পাবো সেইভাবে করে আমাদের কোডিংটা মেনটেন করতে হবে। ডাটা কালেকশনটা কি সবাই আমরা বুঝতে পেরেছি? প্লিজ ডাটা কালেকশনটা যদি কেউ না বুঝে থাকে আমাকে কোয়েশ্চেন করবেন, আমি আরো ভেঙে বুঝিয়ে দিব। জি, বুঝতে পেরেছি। ওকে, এই ছিল মোটামুটি আমাদের আজকের টয়লেট ট্রেনিং এর টপিক। তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আমি কিছু কোয়েশ্চেন করেছি, আপনারা অনেকেই শুধু নাম দিয়েছেন, আমি রিকোয়েস্ট করব যে একটু পার্সোনালি আমাকে আমাদের সিউ ইভেন্টের ফিডব্যাক সবকিছু ইন ডিটেলস একটু দিবেন, আর নামটাও পার্সোনালি বাসালে খুব ভালো হয়। আমি আপনাদেরকে পার্সোনালি আমাকে একটু সময় দিবেন, 3 থেকে 4 দিন, আমি সিউ সার্টিফিকেটটা দিয়ে দিব ইনশাল্লাহ। আর আমাদের নেক্সট যে সিউ ইভেন্টটা হবে সেটা হচ্ছে বাচ্চাদের স্লিপ ইস্যু নিয়ে হবে, এবং এখানে আমরা কিভাবে অ্যাসেসমেন্ট থেকে ইন্টারভেনশনে কাজ করব একদম এভিএ থেরাপি ব্যবহার করে, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ দেখাবো। সেটা হচ্ছে জানুয়ারির 2 তারিখে। এটা মোটামুটি আমরা চাচ্ছি সবার জন্য ফ্রি রাখতে, শুধুমাত্র যারা সার্টিফিকেট নিতে চাচ্ছেন তাদেরকে পেমেন্ট দিতে হবে, আদারওয়াইজ মোটামুটি সবাই এটা ফ্রিলি অংশগ্রহণ করতে পারেন। তো আপনারা যারা যারা, যেহেতু এটা ফ্রি, যারা যারা ইন্টারেস্টেড আমাদেরকে জানাবেন। আমাদের নেক্সট সিইউ টপিক হচ্ছে স্লিপ ইস্যুতে আমরা বাচ্চাদের কিভাবে এই বিহেভিয়ারটা অ্যাসেস করতে পারি এবং এই বিহেভিয়ারটা আমরা ইন্টারভেন করতে পারি। জি, সার্টিফিকেট কিভাবে থ্যাংক পাবো? ইউ টিচার। আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে হচ্ছে গ্রুপে দেখবেন যে আপনার হচ্ছে আমি কিছু কোয়েশ্চেন দিয়েছি, পার্সোনালিও দিয়েছি, একটু চেক করবেন প্লিজ, ওখানে লিখে জি, দিই। আমরা আপনার ট্রেনিং এর পরে আপনাকে দিচ্ছি এটা। হ্যাঁ, কোনো দেখেছি সমস্যা কোশ্চেন নাই। গুলো আপনার। জি জি জি, কোনো সমস্যা নাই, আমি জাস্ট মনে করিয়ে দিলাম।
আর হচ্ছে জি আপনাদের যদি পরিচিত কেউ থাকে যে হচ্ছে স্লিপ ইস্যু নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড ফিল করে, অ্যাসেসমেন্ট হোক ইন্টারভেনশন হোক, তাদের আপনারা রেফার করতে পারেন, যেহেতু এটা মোটামুটি ফ্রি। বা কোনো প্যারেন্টস যদি থাকে যারা বাচ্চাদের ঘুমের ইস্যু নিয়ে প্রবলেম ফেস করছেন, তাদেরকে রেফার করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের এই জিনিসটা যাতে অ্যাটলিস্ট কারো হলেও উপকার হয়। নেক্সট যে টপিক সেটা হলো মোটামুটি আমাদের শেষ। কোনো ফিডব্যাক দিতে চাইলে দিতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। টিচার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে একটু বেশি কথা বললাম। হ্যাঁ, থ্যাংক আপনাকে থ্যাংক আপনাকে ইউ। অসংখ্য আসসালামু ধন্যবাদ জানাই। আমাকে আরেকটা বিষয় জানার ছিল। ছবি তুলবো আমাদের আইবি এর কবে থেকে একটু ছবি। আইবি এর জি জি ছবি জি হ্যাঁ হ্যাঁ, তোলা শেষ, বলেন ভাইয়া। জি 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 ভাইয়া আচ্ছা বলেন। ফাইন। আমি বলছিলাম যে আমাদের আইবি এর পেমেন্ট কবে থেকে নেওয়া হবে, আর হচ্ছে কাইন্ডলি যদি আমাদের একটা ডেট দেওয়া হয়, আমরা কি বসতে পারি কখনো, কোনো সময় বসতে পারি কিনা আহ, এটা নিয়ে। আচ্ছা, আপনি যেহেতু আইবি এর ব্যাপারে ইন্টারেস্টেড, আপনি আপনি কি একাই ভর্তি হচ্ছেন নাকি আপনার সাথে আরো কেউ হচ্ছে? যেহেতু আপনার সাথে সার্টিফাইড আরো মানুষ আছে, নাকি আপনি একাই হচ্ছেন? আমি তো আপাতত একাই ইন্টারেস্টেড। আমি আরো ওকে দুইজনের সাথে ওকে কথা ওকে, বলেছি, ওরা বলছে আমাকে পরে বুঝতে পরে পেরেছি। জানাবে, বলছেন হুম, আমাকে। বুঝতে পেরেছি। আমরা হলো জানুয়ারি থেকে ক্লাস শুরু করব, সবাই আমাকে মুখে মুখে বলেছে। আমি একটু কয়েকজনের সাথে কথা বলে দেখি যারা যারা আমাকে আগ্রহী বলেছে, তো তারপরে জানাই সাইদ আমি আপনাকে। জি জি, আর আমি ইনশাল্লাহ যখনই বলুন তখনই আমি জি ফার্স্ট জি সেমিস্টার যেটা আছে সেটা আমি পেমেন্ট করে জি দেবো জি ইনশাল্লাহ। জি, জি, ঠিক আছে। জি, তাহলে সবাই ভালো থাকবেন, আমাকে একটু সময় দিবেন, আস্তে আস্তে আমি সিইউ সার্টিফিকেটটা দিয়ে দিব ইনশাল্লাহ। নেক্সট সিইউতে আপনাদের সাথে আশা করি দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু